নির্দেশনা না মানায় শিক্ষার্থীদের বের করে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 হল সিলগালা। খুলবে না 17 মের আগে, সব শিক্ষার্থী পাবেন করোনা টিকা। বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে আজই আসছে একটি, 4 মার্চ যুক্ত হবে আরেকটি। আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। দেশে ক্যান্সার আক্রান্তদের 3 ভাগের 1 ভাগই কৃষক। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারই কারণ বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েন কেনার তালিকায় ব্যবসায়ী রাজনীতিবিদদের নাম, আটক একজনের তথ্য। মালয়েশিয়া, যুক্তরাজ্য, দুবাই থেকে কিনে বিক্রি হয় দেশে। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। হল খোলা নিয়ে কাটেনি জটিলতা। নির্দেশনা উপেক্ষা করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের করে দিয়ে 4টি হল সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীরা আলটিমেটাম দিলেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলও। একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, হল খোলার 1 মাস আগেই সব শিক্ষার্থী পাবেন করোনার টিকা। এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছেন কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 13 মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসলে সোমবার আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 72 ঘন্টার মধ্যে হল খোলার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠক শেষে উপাচার্য জানান, হল খোলা হবে 17 মে, আর 17 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাকে টিকার আওতায় আনা হবে। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে ওঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। তবে 72 ঘন্টার আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দ্রুত হল খোলার দাবি জানিয়েছেন। আমরা তো স্টুডেন্ট এবং আমাদের একটা ক্যারিয়ার আছে। আমাদের তো এখন যদি সেশন জটে পড়ে যায় তাহলে তো মনে করেন যে আমরা দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা চাই সবকিছু যেহেতু চলতেছে, হল কেন খোলা হবে না? হল খুলে দেওয়া হোক। হল খুলে না দিলে আমরা কই থাকবো? পরীক্ষা কোথা থেকে দিব? 17 মের যে ইনফরমেশনটা দিল যে খুলবে, ওইটা আমরা অবশ্যই প্রত্যাহার করছি। এর আগে আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই 3 দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি হলে অবস্থান করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে সেগুলো সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সারা সকালে আসে, আইসা চার যাওয়ার সময় সবাইকে বের করে দিয়ে হল তালা দিয়ে চলে গেছে। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি এবং আমাদের শিক্ষার্থীরা বুঝেছে। অলরেডি 4টি হল খালি হয়ে গেছে, শিক্ষার্থীরা চলে গেছে এবং 4টি হলে আমরা তালা লাগিয়েছি। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডায়না চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দ্রুত হল খুলে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কানাডা থেকে আজই দেশে আসছে -8 মডেলের 2টি উড়োজাহাজের একটি। বহরে যুক্ত হতে যাওয়া 2টি ক্র্যাফট দিয়ে নতুন গন্তব্যে পাখা মেলতে চায় বাংলাদেশ বিমান সংস্থাটির দাবি, এতে আয়ের পাশাপাশি বাড়বে যাত্রী সেবার মান। যদিও শুধু ক্র্যাফট বাড়ানোতেই সমাধান দেখছেন না অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক যুগে 12টি বোয়িং ও একটি -8 সহ অত্যাধুনিক প্রযুক্তির 13টি উড়োজাহাজের মালিক বাংলাদেশ বিমান। সেই হিসেবে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোনো সংকট হওয়ার কথা না। এরপরও হরহামেশাই শিডিউল ঠিক না থাকা, উড়োজাহাজের ভেতরের পরিবেশ নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ। এসব সমস্যা অনেকটা অমীমাংসিত রেখেই বিমানের বহরে এবার যুক্ত হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠানের তৈরি আরও 2টি নতুন -8 উড়োজাহাজ। যে স্কোপ আছে, যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি, কারণ বিমান হচ্ছে ব্যবসায়িক এন্টিটি। ফলে যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই হচ্ছে মূলত। যদিও বহরে উড়োজাহাজ বাড়ানোর চেয়েও ফ্লাইট পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের প্রচারণা কৌশল তৈরি বেশি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশে তো কারোর নেই
আশপাশের দেশের এয়ারলাইন্সগুলোরও এরকম ব্র্যান্ড নিউ ফ্লিট নেই। এটার অ্যাডভান্টেজ নিতে হবে বিমান ম্যানেজমেন্টের, তাদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ মার্কেটিং করতে হবে। ইনফ্লাইট সার্ভিসে যারা আছে তাদের মনে রাখতে হবে দ্য প্যাসেঞ্জার্স পে দেয়ার স্যালারিজ। তবে বিমান প্রতিমন্ত্রীর আশ্বাস, উল্টো পথের বিমান কক্ষপথে ফিরবেই। তার দাবি, শুধু পরিকল্পনা নয়, তা বাস্তবায়নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। কোভিডের কারণে যেহেতু ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত দিচ্ছে না ভারতে, যেটা চেন্নাই আমাদের বিমান চালু করার কথা ছিল, আমরাও প্রস্তুত, এবং দিল্লি রুটে কুয়ালালামপুর, ব্যাংকক এই রুটগুলোতে আমাদের যে নতুন বিমান -8 এগুলো চালু করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। সবকিছু ঠিক থাকলে কানাডা থেকে দ্বিতীয় -8 উড়োজাহাজটি দেশে আসবে 4 মার্চ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরে বিমান বাহিনী একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে বাংলাদেশ। যশোর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনীর বহরে এখন শোভা পায় 4র্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র। বিমান বাহিনীতে 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বৈমানিক তৈরির সূতিকাগার হিসেবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে স্কোয়াড্রন 21। রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই 2টি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষে বিমান বাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বায়নের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রী। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখে শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমান বাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন 4র্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে $90,40,00,000 সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান। সাক্ষাতে মহামারী থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ত্বরান্বিত করতে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, এশিয়ার 3য় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। পরে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের 3টি খণ্ড তুলে দেন। চলতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এসেছে 20 লাখ। বাকি টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষক, পাইলট ও বিমানবন্দরের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে টিকা কার্যক্রমের 14তম দিন। দেশব্যাপী মঙ্গলবার পর্যন্ত 36 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। টিকা পেয়েছেন 23,80,000। যাদের বয়স 40-এর বেশি তাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন করোনার টিকা। নির্দ্বিধায় টিকা নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হয় না। তবে আমি সবাইকেই অনুরোধ করব, টিকা নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বেশ কিছুদিন।
যতক্ষণ পর্যন্ত না এই মহামারীটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত। নাগরিক হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের নাগরিকরা অনেক আগে টিকা নিতে পারছেন, যেখানে পৃথিবীর অনেক দেশের মানুষ এখনও টিকার কথা স্বপ্নেও ভাবতে পারছে না। দেশে 40 মানুষের সংখ্যা 4 কোটি, সেই হিসেবে টিকা প্রয়োজন 8 কোটি। এখন পর্যন্ত হাতে এসেছে 90 লাখ টিকা। চলতি মাসে সেরাম ইনস্টিটিউট 50 লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও পাঠিয়েছে 20 লাখ। বাকি থাকা টিকা সামনের মাসে চালানে আসবে বলে আশাবাদী সরকার। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। সবসময় তাদের সাথে যোগাযোগে আছে, আলোচনায় আছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষক ও বিমান পরিচালনার সাথে জড়িতরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা। 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই, তবে তার উপরে বয়সীদের টিকা দিতে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষকদের টিকা আমরা অগ্রাধিকার হিসাবে দিব। যারা 40-এর নিচে আছেন তারা যদি কিনা শিক্ষক হয়ে থাকে তাদেরকেও আমরা কনসিডারেশনে নিয়ে নিব। শিক্ষার্থীরা 18-র নিচে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করতে পারবো না, এবং 18-র উপরে যারা আছে এই বিষয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তটাই ফলো করব। ভ্যাকসিন নেওয়ার পরও বিদেশে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার করোনা মোকাবেলা আশা দেখাচ্ছে অন্য দেশগুলোকেও। দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন নেই বললেই চলে। আক্রান্ত এক অঙ্কে দেশটির সরকার এখন জোর দিচ্ছে অর্থনীতি শক্তিশালী করতে। দেশটির সবশেষ পরিস্থিতি জানাতে সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ ইমা। শুভ সকাল। অস্ট্রেলিয়ার জন্য শুভ সকাল বা করোনা পরিস্থিতি শুভ দিন কিন্তু অব্যাহত আছে। স্থিতিশীল আছে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি। নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়েনি গত 5 দিনে। ভিক্টোরিয়াতে কিন্তু মেলবোর্নে কিন্তু 5 দিন আগে শেষ রোগী পাওয়া গিয়েছিল। আজকে সকালের যে নিউজ আমাদের কাছে এসেছে সেখানে কিন্তু নতুন করোনা আক্রান্ত রোগী নেই। আর সিডনিতে গত 38 দিন কিন্তু একটানা সেখানে কিন্তু লোকাল যারা স্থানীয়ভাবে করোনা আক্রান্ত হয়েছিল এরপরে কিন্তু আর আক্রান্ত হয়নি। তার মানে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো। বলা যায় যে মেলবোর্ন এবং সিডনির করোনা পরিস্থিতি তুলনামূলক অন্যান্য শহরের চেয়ে খারাপ ছিল। সরকার কিন্তু কঠোর হাতে এই করোনা নিয়ন্ত্রণ করে চলেছে। আপনাদের মনে করিয়ে দিই, গত বছরের ফেব্রুয়ারি থেকে কিন্তু অস্ট্রেলিয়া করোনার সাথে ফাইট করে যাচ্ছে। আপনাদেরকে সংখ্যাটিও জানিয়ে দিই যে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছে 28,937 জন। তার ভেতরে কিন্তু মারা গেছে 909 জন। শেষ যিনি মারা গেছেন সেটিও কিন্তু 2 মাস আগে। তার মানে করোনা পরিস্থিতিকে সার্বিকভাবে শক্ত হাতে কিন্তু হ্যান্ডেল করে চলেছে অস্ট্রেলিয়ার সরকার। মেলবোর্নের যে লকডাউনের নীতিমালা ছিল রিসেন্টলি গত কয়েকদিনে অল্প কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার কারণে, সেটিও কিন্তু এই শুক্রবার কিন্তু এই লকডাউনটি তুলনামূলক অনেক শিথিল করা হবে। সিডনির লকডাউন আগের থেকেই শিথিল অবস্থায় ছিল। অস্ট্রেলিয়ার অন্যান্য শহরগুলো যে নিয়ম নীতির ভিতরে আছে করোনার পরিস্থিতি সেটি কিন্তু সার্বিকভাবে মেনটেন করে তারা চলছে। সরকারের এই সাফল্য আসলে শুধু সরকারের না, এটি কিন্তু জনগণের। অস্ট্রেলিয়া প্রবাসীরা বা অস্ট্রেলিয়াবাসীরা কিন্তু অনেক সচেতন, স্বাস্থ্য সচেতন। বিশেষ করে এই গত ফেব্রুয়ারির পর থেকে করোনার সাথে ফাইট করতে করতে গত 1 বছরে তারা কিন্তু একটি স্বাস্থ্যসম্মত জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে। অস্ট্রেলিয়া সরকার করোনা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ইতিমধ্যে ভ্যাকসিন কিন্তু দেওয়া শুরু হয়েছে, যদিও ভ্যাকসিনের নিয়ম নীতি বা নীতিমালা অনুযায়ী কিন্তু 4টি ধাপ তৈরি করা হয়েছে, যেখানে প্রথম ধাপে যাদের প্রায়োরিটি লিস্টের সামনের দিকে আছে তারাই কিন্তু ভ্যাকসিন পাচ্ছে এই মুহূর্তে। আজকে ভ্যাকসিনের আপডেট আমাদের কাছে আসেনি, তবে এখন পর্যন্ত প্রায় 4,000 মানুষকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা আমাদের আসলে লিস্ট একটু শেষের দিকেই আসবে সেটি নিশ্চিত করে বলা যায়, কারণ বাংলাদেশি প্রবাসী যারা তারা কিন্তু বেশিরভাগই বয়সে কম। বিশেষ করে স্টুডেন্টরা, তাদের বয়স কিন্তু মাত্র 20 থেকে 30-এর ভিতরে হয়। এরপরে মধ্য বয়সে বাংলাদেশিদের সংখ্যা একটু বেশি, কারণ 15-20 বছর আগে বা 10 বছর
বছর আগে যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে এসেছিলেন তাদেরই বেশিরভাগ কিন্তু অস্ট্রেলিয়াতে এখন বসবাস করছে নাগরিক হিসাবে। এই অস্ট্রেলিয়াকে ফলো করে পৃথিবীর অনেক দেশ কিন্তু নিয়মনীতি তৈরি করে কিন্তু এখন করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করে যাচ্ছে। অস্ট্রেলিয়া বর্ডার কান্ট্রি না থাকায় কিন্তু অস্ট্রেলিয়া অনেক ভালো করছে, সেটি কিন্তু বলা যায়। তবে অস্ট্রেলিয়া গ্রীষ্মকাল কিন্তু শেষ হয়ে এলো। অস্ট্রেলিয়া সরকার যে অর্থনীতির দিকে জোর দেওয়ার চেষ্টা করছে সেটি কিন্তু কিছুটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ গত 1 বছর অস্ট্রেলিয়াতে কোনো পর্যটক আসতে পারেনি। অস্ট্রেলিয়ার অনেক শহর যেমন ডারউইন বা টাসমেনিয়া, সেই শহরগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে পর্যটকদের আসার উপরে বা আন্তর্জাতিক শিক্ষার্থীদের আসার উপরে। এই বছরের জুন পর্যন্ত শিক্ষার্থীদের অস্ট্রেলিয়াতে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে গত 1 বছরে যে পরিমাণ শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে আসতে পারেনি, সরকার কিন্তু জানিয়েছে, আভাস দিচ্ছে যে আগামী বছরগুলোতে তার কিন্তু দ্বিগুণ বা 3 গুণ পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসবে এবং অস্ট্রেলিয়াতে ধীরে ধীরে তারা নাগরিকত্ব পাবে। সেই হিসাবে কিন্তু এটি একটি সুখবর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, যারা গত বছর অস্ট্রেলিয়াতে এসেছেন, অনেকে আটকে আছে, এখনও দেশে ফিরে যেতে চাচ্ছে অনেকে। তারা আর কিছুদিন রয়ে গেলে তাদের সামনে কিন্তু সুযোগ তৈরি হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসের যে সুযোগটি সেটি কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। এখনও অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা আর্থিকভাবে ভালো আছে, সবাই কম বেশি চাকরি করছে। ছোটোখাটো স্টুডেন্টদের জন্য ছোট ছোট চাকরিগুলো দ্বার খুলে যাচ্ছে। তবে মানসিকভাবে আগের মতোই কিছুটা বিপর্যস্ত অস্ট্রেলিয়া বাংলাদেশিরা, কারণ বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার যে আন্তর্জাতিক নিয়মিত বর্ডার সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। কবে নাগাদ বাংলাদেশিরা নিয়মিত বাংলাদেশে যেতে পারবে বা বাংলাদেশ থেকে আসতে পারবে সেটি কিন্তু সরকার এখনও নিশ্চয়তা দিয়ে জানায়নি। তো অস্ট্রেলিয়ার বাংলাদেশিরা, আমি বলবো অস্ট্রেলিয়া বাংলাদেশিরা আগের চেয়ে অনেক ভালো আছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এমার কাছে। অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। ভোরের সময়ে আরও থাকছে, রাজধানীর শ্যামপুরে ট্যাপের পানিতে দুর্গন্ধের সূত্র ধরে ট্যাঙ্কের ভেতর থেকে 3 বছরের শিশুর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়। একুশে আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল মঞ্চে গ্রেনেড ছোড়ার কথা স্বীকার করেছে। এছাড়া ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে প্রশিক্ষণ নিয়ে হামলায় অংশ নেয় বলেও জানায় সে। তাদের মধ্যে পলাতক আছেন 19 জন, তাদেরই একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইকবাল। র্যাব জানায় সোমবার রাত 3টায় দিয়াবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। র্যাব বলছে 2003 সালে জঙ্গি নেতা মুফতি হান্নানের সংস্পর্শে আসে ইকবাল। এর আগে ঝিনাইদহে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রশিক্ষণ নিয়ে হামলায় অংশ নেয় বলেও জানায় র্যাব। 21 আগস্ট গ্রেনেড হামলার পর 4 বছর দেশেই আত্মগোপনে ছিল ইকবাল ওরফে জাহাঙ্গীর। 2008 সালে সে মালয়েশিয়ায় পালিয়ে যায় বলেও জানায় র্যাবের মহাপরিচালক। জঙ্গি ইকবালকে প্রাথমিকভাবে আমরা কিছু সময় জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছি। তো জানা যায় যে তিনি HSC পাস, স্কুল কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। র্যাব মহাপরিচালক আরও জানান, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ায় 2020 সালে দেশে ফিরতে বাধ্য হন ইকবাল। দেশে ফিরে নতুন করে সে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যাচ্ছিল। আত্মগোপনে থাকাকালীন সে নিরাপত্তা কর্মী, শ্রমিক, রিক্সা মেকানিক ইত্যাদি ছদ্মবেশে ধারণ করে ছিল বলে সে জানায়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে মালয়েশিয়ায় এসে সেলিম ছদ্মনাম ধারণ করে অবস্থান করছিল বলে জানায় র্যাব। শাওন, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে 30% কোটা বহাল সহ 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে। সন্ধ্যায় পুলিশ জলকামান ছিটিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিলে যান চলাচল আবারও শুরু হয়। শাহবাগ মোড় ছাড়ার অনুরোধ না শোনায় এভাবেই সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। প্রায় আধা ঘন্টা ধরে চলে জলকামান আর পুলিশি ধাওয়া।
সে সময় বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। তখন পাজা কোলা করে ধরে তুলে দেওয়া হয় রাস্তা থেকে। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ব্যানারে সরকারি চাকরিতে 30% কোটার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয় মঙ্গলবার সকালে। সে সময় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে এই এলাকার দুটি হাসপাতালে আসা রোগী ও স্বজনরা পড়েন ভোগান্তিতে। কথা নাই বার্তা নেই, এসে সামনে দাঁড়িয়ে রাস্তাটা বন্ধ করে দিল। অনুরোধ করলাম, সে তো আমাদেরকে পাত্তাই দিল না, বলতেছে আমাদের উপর দিয়ে চলে যান। রাস্তাঘাট বন্ধ করে দেয়, এটা তো ঠিক না। এটা প্রশাসনকে বলতে হবে যে এই রাস্তা বন্ধ। কিসের জন্য বন্ধ? তাহলে আমরা ঘুরে যাব কেন? আমাদেরকে এরকম হ্যারাসমেন্ট করতেছে, তাহলে আমরা কি এই দেশের নাগরিক না? দাবি না মানা হলে শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা বলছেন, মানুষ চেয়েছে কোটার সংস্কার, কিন্তু কোটা বাতিলই করা হয়েছে। আমরা চাই যে পিয়ন থেকে সচিব পর্যন্ত সকল পদে কোটা ফিরে আসুক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়িয়ে কোথাও যাব না। এখন আমরা বাধ্য হয়ে এই 23শে ফেব্রুয়ারি এই সংগঠনের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। দিন শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বারবার অনুরোধ করি যে তারা এই রাস্তাটা ছেড়ে দিক, কারণ জনগণের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে। সেই অবস্থাতেও তারা যখন না সরে যায়, তখন আমরা তাদেরকে আমাদের এই যে জল কামানের মাধ্যমে পানি ব্যবহার করে এবং আমরা বাঁশি দিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছি। সন্ধ্যার পর আবারও শুরু হয় যান চলাচল। সাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাত থেকে বাংলাদেশ ব্যাংকের অনেকেই মধু খেয়েছেন, এমন মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। এক্ষেত্রে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা এসকে সুর ও শাহ আলমের নাম এসেছে ঘুরে ফিরে। আর্থিক খাতের অনিয়ম তদন্তে কমিটি চূড়ান্ত করা হয়েছে। এদিকে আদালতের নির্দেশ সত্ত্বেও গতকাল হাজির হননি পিপলস লিজিংয়ের 92 জন ঋণখেলাপি। আর্থিক খাতে অনিয়ম নিয়ে যখনই আলোচনা হয়, তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের নাম আসে। এরই মধ্যে এই দুইজন তাদের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণে। মঙ্গলবারও পিপলস লিজিংয়ের মামলার শুনানিতে উঠে আসে তাদের প্রসঙ্গ। আদালত তাদেরকে ডাকাতের সঙ্গে তুলনা করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে জিএম পর্যন্ত অনেকেই পিপলস লিজিংয়ের মধু খেয়েছেন। এই দুজনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, আর্থিক খাতের অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অবসরপ্রাপ্ত দুজন বিচারককে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপলস লিজিং। এই 3টা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া হতাশাজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এত বড় রকমের দুর্নীতি যদি থাকতে পারে বা উদ্ঘাটিত হয় আংশিকভাবে, তাহলে ভিতরের পুরো সত্য না জানা পর্যন্ত কিন্তু এই যে চাঁদের মধ্যে কলঙ্ক, এই কলঙ্কটা কিন্তু যাবে না। এদিন পিপলস লিজিং থেকে 5 লাখেরও বেশি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি এমন 51 জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। নির্দেশনা সত্ত্বেও আসেননি 92 জন খেলাপি। এদিকে বেসিক ব্যাংকের 4100 কোটি টাকা ঋণ জালিয়াতির মধ্যে 3100 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। বাকি 1000 কোটি টাকার হদিশ মিললেই দেয়া হবে 56 মামলার চার্জশিট। হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী, কিন্তু সোনারগাঁ সহ নামি দামি সব হোটেলে তার নিয়মিত যাতায়াত। ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়া সহ 5টি দেশ। নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর এবং পেশকার স্ত্রীর এমন অবিশ্বাস্য জীবনযাত্রার কথা উঠে এসেছে তাদের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্রে। এই দম্পতির বিরুদ্ধে বিদেশের 27 কোটি টাকা পাচারের প্রাথমিক প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক আইনজীবী জানান, দেশেই 7 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক আলমগীর ও নাজমুন নাহার দম্পতি। আফজাল হোসেনের রিপোর্ট। কথিত আছে আদালতের ইটো নাকি ঘুষ খায়, এবার যেন তার জলজান্ত প্রমাণ মিলল। 23 বছর আগে নোয়াখালী আদালতের স্টেনোগ্রাফার হিসেবে চাকরিতে যোগদান করেন আলমগীর হোসেন। সে সময় পৈতৃক বাড়ি ছাড়া তার কিছুই ছিল না, কিন্তু হঠাৎ যেন আলাদিনের জাদুর চিরাগ হাতে পান আলমগীর। মাত্র কয়েক বছরে হয়েছেন কোটি কোটি টাকার মালিক।
গ্রামের বাড়ি থেকে ঢাকা এলেই আলমগীর থাকেন সোনারগাঁও সহ 5 তারকা মানের হোটেলে। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও আনন্দ ভ্রমণে গেছেন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে। দুদকের দেয়া চার্জশিটে দেখা যায় আলমগীর তার স্ত্রী পেশকার নাজমুন নাহারের নামে আছে 7 কোটি টাকার অবৈধ সম্পত্তি, আর বিভিন্ন সময়ে দেশের বাইরে পাচার করেছেন প্রায় 28 কোটি টাকা। 51,000 টাকা শুধু ডিপিএস রাখে। 4-5টা দেশে উনি বিদেশ ভ্রমণ করে, ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন এনহ্যান্সমেন্ট উনি বলেছে, এবং ঢাকা আসলে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে থাকে, পূর্বানীতে থাকে। তো এই ধরনের একজন, তাহলে মানুষের আস্থা কোথায় যাবে? দুর্নীতি কি পর্যায়ে গিয়েছে? দুদকের জালে যখন রাঘব বোয়ালরা ধরাশায়ী, তখন এই মামলার ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে দুদককে। আমাদের মনের মধ্যে একটু অ্যাপ্রিহেনশন হয়েছে, সন্দেহ হয়েছে, সেই গ্রিভান্সটা আমরা হাইকোর্টকে বলেছি। হাইকোর্ট রুল দিয়েছেন আর 6 মাসের জন্য স্টে দিয়েছেন। বিচার বিভাগের দুর্নীতি বন্ধে বিচারক ও আইনজীবীদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনজীবীরা যদি কর্মচারী-কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত করতে না চান, তাহলে সেখানে তো দুর্নীতি হতে পারে না। যিনি সেই সংশ্লিষ্ট আদালতের বিচারক রয়েছেন, তাকে কিন্তু চতুর্দিকে খেয়াল রাখতে হবে। উনি শুধু বিচার করেই তার দায়িত্ব শেষ হলো এটা ভাববেন না। শুধু এই দম্পতি নয়, আদালত অঙ্গনে ঘাপটি মেরে থাকা এমন দুর্নীতিবাজ কর্মকর্তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে চাকরি দেওয়ার নামে 13 লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের একজন সেকশন অফিসার ও 2 কর্মচারীকে টাকা গ্রহণ করতে দেখা গেছে ভিডিওতে। রাব্বি হাসান সবুজকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গ্লাস হাতে ডান পাশে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের কম্পিউটার অপারেটর শেরে জামান সম্রাট, তার পাশে চাকরি প্রত্যাশী রুবেল সাদি ও অপর একজন আছেন সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ। পলাশের চকবাজারস্থ ব্যক্তিগত অফিসের এই আসরে চুক্তির বড় অংশ 10 লাখ টাকা লেনদেন হয়। কত হয়েছে? নগরীর মিতালি হোটেলের ফাঁস হওয়া আরেকটি ভিডিওতে টাকা লেনদেন হয় 2 লাখ। সেকশন অফিসার পদে চাকরির জন্য আরও 1 লাখ টাকা সহ মোট 13 লাখ টাকা দিয়েও চাকরি পাননি বলে অভিযোগ করেন রুবেল সাদি। তার অভিযোগ, টাকা দেওয়ার পর রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের স্বাক্ষর করা একটি নিয়োগপত্রের ফটোকপি তার হাতে ধরিয়ে দেওয়া হয়। সেই নিয়োগপত্রটি ভুয়া বলে জানতে পারেন চাকরিতে যোগ দিতে গিয়ে। আমি বললাম যে এইভাবে কিভাবে নিয়োগ নেই, কিছু নেই, পরীক্ষা নেই, চাকরি কিভাবে হবে? ওনারা বলে ভাই আপনারা তো অফিস চাকরি করি, বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ এভাবেই হয়, সবাই এখানে টাকা পয়সা খায়। ভিডিও ভাইরালের পর নিজের চেয়ারে পাওয়া যায়নি, তবে প্রশাসনিক ভবনের সামনে মনিরুজ্জামান পলাশকে পাওয়া গেলেও ডিন অফিস থেকে ঘুরে আসার কথা বলে কেটে পড়েন। আর নিজের দপ্তরে পাওয়া গেলেও আইনজীবীর মাধ্যম ছাড়া কথা বলবেন না বলে জানান মাস্টাররোল কর্মচারী গুলশান আহমেদ শাওন। আমি অফিসে আছি ভাই, আমি অফিস করতেছি। তবে বঙ্গবন্ধু হলের সামনে কথা বলেন অভিযুক্ত কম্পিউটার অপারেটর শেরে জামান সম্রাট। আমার ব্যবসায়িক পারপাসের লেনদেন, সেই লেনদেনটা ক্লিয়ার করার সময় লেনদেন যখন ক্লিয়ার হচ্ছে, অবশ্যই আমি 2জন সাক্ষী রাখছি। তারা যেমন এরকম অভিযোগ দিছে, আমিও সেটা আইনগতভাবে যা যা করণীয় দরকার আমিও সেটা করতে যাচ্ছি। এ ব্যাপারে সহকারী প্রক্টর মাসুদুল হাসানকে দায়িত্ব দিয়ে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভোরের সময় আরও থাকছে, কক্সবাজারের 6 কিলোমিটার সড়কে চলে 10,000-এর বেশি ইজি বাইক। লাইসেন্স নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। অভিযোগ চালকদের, ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন দেশে অবৈধ হলেও একে কেন্দ্র করে গড়ে উঠছে অসাধু চক্র। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করার তথ্য পেয়েছে গোয়েন্দারা। সম্প্রতি একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে এই অবৈধ ট্রানজ্যাকশন চক্রটি গেল কয়েক বছর ধরে বিটকয়েনের লেনদেন করে আসছিল। আটককৃতদের কাছ থেকে পাওয়া বিটকয়েনের ক্রয়কারীর তালিকায় আছেন ব্যবসায়ী সহ রাজনীতিবিদদের নাম। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন, যা এক ধরনের ডিজিটাল মুদ্রা, এই মুদ্রার অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা হিসেবে পরিচিত বিটকয়েন বাংলাদেশে অবৈধ। তারপরেও নিষিদ্ধ এই বিটকয়েনে লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে প্রায়ই। নোয়াখালীর মাহমুদুর রহমান জুয়েল একসময় ছিলেন মালয়েশিয়ায়। বিটকয়েন সম্পর্কে জানাশোনা সেখান থেকেই।
বাংলাদেশে এসে গড়ে তোলেন একটি চক্র, শুরু করেন অবৈধ ব্যবসা। সম্প্রতি তাকে রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করতেন জুয়েল। তার এই চক্রে রয়েছে আরও অন্তত 4 জন। 2016 থেকে বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েনের ব্যবসা করে আসছিল চক্রটি। তাদের কাছ থেকে বিটকয়েন ক্রয়কারীদের তালিকায় আছেন ব্যবসায়ী সহ রাজনীতিবিদরাও। আমরা তার কাছ থেকে 2টা অ্যাকাউন্টও পেয়েছি, যে অ্যাকাউন্ট দুটোর মাধ্যমে সে বিটকয়েনের ট্রানজ্যাকশনগুলো করতো। প্রাথমিকভাবে যেটা বলেছে যে সে এ পর্যন্ত রিসেন্ট পাস্ট টাইমে সে $21,000 একটা ট্রানজ্যাকশন সে করেছে। ব্লকচেইন, বিনেন্স লাইট, কয়েনবেস সহ বেশ কিছু অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিটকয়েনের লেনদেন করে থাকেন তারা। পুলিশ বলছে, যেহেতু বিটকয়েনে লেনদেনে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না এবং লেনদেনের গতিবিধি অনুসরণ করা যায় না, ফলে মাদক, কালোবাজারি ও অর্থ পাচারের আশঙ্কা রয়েছে। তদন্তর পর্যায়ে আমরা বলতে পারবো যে সে কি কখনো মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল কিনা বা এই মানি লন্ডার করেছে কিনা। অবৈধ বিটকয়েন লেনদেনকারীদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিকের ব্যবহারে দেশে কৃষকের মধ্যে বাড়ছে ক্যান্সার। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের 3 বছরের জরিপ বলছে, হাসপাতালে ভর্তি হওয়া আক্রান্তদের 1/3 কৃষক। রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ রিপোর্ট। মাটি উর্বর, ফল পাকানো, বেশি ফলন কিংবা রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকরা অহরহই ব্যবহার করে কীটনাশক। তবে নিজেদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। এই সংখ্যাটা 80 ভাগের বেশি। গত 2 দশকে দেশের কৃষকদের মধ্যে কীটনাশক ব্যবহারের প্রবণতা বেড়েছে, আর এর জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। মাত্র 28 বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত কৃষক সাদ্দাম। উচ্চ ফলনের আশায় জমিতে কয়েক ধরনের কীটনাশক ব্যবহার করায় বাম্পার ফলনও হয়েছে কয়েকবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্যান্সারের খরচ জোগাতে যেয়ে ইতিমধ্যেই বিক্রি করতে হয়েছে 2.5 বিঘা জমি। বিষের কোনো বিকল্প নাই। একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। আগের মানুষ এতটা অসুস্থও হয় নাই, আগে এত ক্যান্সারে মানুষ মারাও যায় না। ক্যান্সার ইনস্টিটিউটের 5 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া 30 জনের 8 জনই কৃষক। এদের অধিকাংশই বংশ পরম্পরায় কৃষক। বেশ কয়েক বছর থেকে জমিতে কীটনাশক ব্যবহারের ইতিহাসও রয়েছে সবার। গরুর পায়খানা টায়খানা দিয়ে যখন আমরা ফসল করতাম, তখন ফসল খুব ভালো হতো এবং এটা দিয়ে আমাদের কোনো রোগ টোগ হতো না। আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা ওই সিদ্ধান্ত মানি না। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের 3 বছরের জরিপ বলছে, হাসপাতালটিতে ভর্তি হওয়া 3 ভাগের 1 ভাগই কৃষক। তবে কৃষকদের ক্যান্সারে আক্রান্ত হবার পেছনে জমিতে নানান পদের কীটনাশক ব্যবহার নাকি ধূমপান সহ অন্যান্য আরও অনেক কারণ বিদ্যমান, সেটি জানতে আরও সুনির্দিষ্ট গবেষণার প্রয়োজন বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। কেমিস্ট্রি বিভাগ থেকে আমাদের জানা দরকার যে এটি কোন উপাদানটি রয়েছে যেটি কীটকে দমন করছে, মেরে ফেলছে, কিন্তু সেটি মানুষের জন্য কতটা ক্ষতিকারক। কীটনাশক কোম্পানিগুলো অনিয়ন্ত্রিত প্রচারণা চালিয়ে কৃষককে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ কারণে ক্যান্সারের ঝুঁকিপ্রবণ কীটনাশক চিহ্নিত করতে জোর দেন তারা। পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস অথবা প্রিজারভেটিভ, এই অ্যাগ্রোকেমিক্যালস গুলো সরাসরি ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। খাদ্যের মধ্যে অথবা ক্রপসের মধ্যে অথবা যে ফিল্ডে যদি ইউজ করে, তাহলে তারা কিন্তু এক্সপোজ হয়ে যায় ধীরে ধীরে। এই ধীরে ধীরে এক্সপোজটা যেটা করে, হয়তো সাডেন কিল করে না, কিন্তু ক্যান্সার হওয়ার আরো অন্যান্য উপকরণের সাথে এটা একটা উপকরণ হয়ে যায়। মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নজরদারি না বাড়ালে কৃষকদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কখনো কৃষক আবার কখনো রপ্তানিকারক সেজে রংপুর অঞ্চলে উৎপাদিত আলুর সুফল ছিনিয়ে নিচ্ছে ফটকা ব্যবসায়ীরা। আলু রপ্তানির ক্ষেত্রে সরকারের 20% ভর্তুকি হাতিয়ে নিচ্ছে তারা। এছাড়া মূল্য বিপর্যয় থেকে রক্ষায় রংপুর থেকে বিশেষ ব্যবস্থায় আলু রপ্তানির যে উদ্যোগ সরকার নিয়েছে, তার সুফলও ছিনিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ।
আগাম আলু উঠেছে রংপুরের মাঠে মাঠে। সরকারিভাবে আলুর উৎপাদন খরচ কেজিতে ৮ টাকা নির্ধারণ করা হলেও সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাঠাতে স্থানীয় ব্যবসায়ীরা প্যাকেটজাত করে দিচ্ছেন ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের হাতে। 15 টনের এক ট্রাক আলু বেচে 2.5 থেকে 3 হাজার টাকা লাভ করছে স্থানীয় মৌসুমি পাইকাররা। আমরা খালি ওদের কাছ থেকে কেজি ভাও কিনে নেব, নিয়ে হয়তো আমরা এখানে হয়তো অন্য পার্টির করতে রংপুরের বড় বড় ব্যবসায়ী করতে আবার এটা বিক্রি করে দিই। বর্তমান যে বাজার হইতেছে তাতে দেখা যাইতেছে কৃষক কিছু থাকে না। 15 কেজির প্যাকেটটা মনে করেন যে মালয়েশিয়া যায়, আর 2 কেজিরটা সিঙ্গাপুর যায়। রংপুরের আলু চাষিদের লোকসান কমাতে গত বছর 1000 মেট্রিক টন আলু বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। এবার যাবে 2000 মেট্রিক টন। আর আগেই এই খবর জেনে বাইরের ব্যবসায়ীরা এই অঞ্চলে এসে শত শত হেক্টর জমি নামমাত্র মূল্যে কৃষকদের কাছ থেকে লিজ নিয়ে নিজেরাই আবাদ করেছেন আলু। কন্ট্রাক্ট দিছি, জমিন আছে 10-12 বিঘে। প্যাডি বাঁচাবো না আলু কিনবো, সেই জন্য ওনারা যাই যাহা দেয়, এখন না নিয়ে আর উপায় নেই। তারা কন্ট্রাক্ট নিয়ে আঙ্গের কিছু এলা দেয়, এই খা আমরা বাঁচি। আর তারা কন্ট্রাক্ট নিয়ে তারা এখন মেলা রকম কাহিনী করে। এবার মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি রপ্তানিকারকদের সঙ্গে আলু চাষিদের যুক্ত করে দেওয়ার কথা বলছেন বিপণন কর্মকর্তা। কৃষক থেকে রপ্তানি পর্যন্ত আমাদের মাঝখানে অনেকগুলো চ্যানেল, অনেকগুলো হাত কাজ করে। এই দামটা কৃষককে আমরা দেওয়ার জন্য মাঝখানে যে মিডিয়ামগুলো সেগুলোকে কমায় আনার জন্য চেষ্টা চালাচ্ছি। মূল্য বিপর্যয় এড়াতে এবার আলু আবাদে নিরুৎসাহিত করেছিল কৃষি বিভাগ। 13,30,000 মেট্রিক টন আলু উৎপাদনের জন্য জমি কমিয়ে 51,000 হেক্টরের লক্ষ্যমাত্রা করা হলেও আবাদ হয়েছে 53,500 হেক্টরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিশেষ আলো ব্যবহারের মাধ্যমে শীতকালের অফ সিজনেও ড্রাগন ফল উৎপাদনে সফলতা পেয়েছেন চট্টগ্রামের কৃষি গবেষকরা। 3 বছরের গবেষণা সফল হওয়ার পর এখন চলছে উদ্ভাবিত পদ্ধতি বাণিজ্যিকরণের প্রক্রিয়া। শীত মৌসুমে ড্রাগন ফল উৎপাদনে কৃষক স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি লাভবান হবে বলে মনে করছেন গবেষকরা। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সুতার জালে ঘেরা বাগানের প্রতিটি গাছে ঝুলছে ড্রাগন ফল এবং ফুল, অথচ শীতের সময় দেশের কোথাও বাগানে ড্রাগন ফল থাকার কথা নয়। মূলত বছরের এপ্রিলে শুরু হয় গাছে ফুল আসা, আর অক্টোবরের মধ্যেই শেষ হয় ড্রাগন ফলের মৌসুম। তবে চট্টগ্রামের কৃষি গবেষকরাই শীত মৌসুমে ড্রাগন ফল উৎপাদনে বিশেষ সফলতা পেয়েছেন। এই সময় 1 কেজি ফলের দাম 800, 1000 থেকে 1100 টাকা কেজি, অনেক 3 গুণ বেশি। এখানে কিছু বাল্বের জন্য খরচ বেশি যাবে, কিন্তু আমরা হিসাব করে দেখছি অনেক লাভ থাকে। গবেষকদের তথ্য মতে শীত মৌসুমে গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো পায় না, যে কারণে এই সময় ফুল কিংবা ফল কিছুই পাওয়া যায় না। কিন্তু সন্ধ্যার পর থেকে 6 ঘন্টা 100 ওয়াটের লাইট জ্বালিয়ে ড্রাগন উৎপাদন করা হচ্ছে। আমরা যেহেতু আর্টিফিশিয়াল লাইট প্রয়োগ করেছি, এতে ড্রেলেন কিন্তু অনেক বেড়ে গেছে। এভাবে আমরা প্রকৃতি থেকে পাখি দিয়ে ড্রাগন ফল প্রোডাকশন করতেছি অফ সিজনে। ড্রাগন ফলের বাগানে প্রতিটি গাছের চারপাশে 4টি করে লাইটের ব্যবস্থা করতে হয়, আর অফ সিজনের ড্রাগন ফলের সাইজও বড়। কৃষি গবেষকদের তথ্য অনুযায়ী স্বাভাবিক সময়ে প্রতিটি গাছের ড্রাগন ফল ধরে 55 থেকে 60টি, ওজন হয় 20 থেকে 22 কেজি। কিন্তু প্রকৃতিকে ফাঁকি দিয়ে এখন যে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে তা প্রতি গাছে ফল ধরছে 35 থেকে 40টি, আর ওজন হচ্ছে 15 থেকে 18 কেজি। এই পদ্ধতি প্রয়োগ করে যদি এই ড্রাগন ফল উৎপাদন করতে পারি, তাহলে আমাদের এই গরমকালের চাইতে শীতকালে অনেক বেশি লাভ হবে। গ্রীষ্ম মৌসুমে দেশে উৎপাদিত ড্রাগন ফল প্রতি কেজি 200 থেকে 250 টাকায় বিক্রি হয়, কিন্তু শীত মৌসুমে বিদেশ থেকে আমদানি করা প্রতি কেজি ড্রাগন ফলের দাম 800 থেকে 1000 টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাসের কারণে চীনে কাঁকড়া রপ্তানি বন্ধ ও দাম কমে যাওয়ায় লোকসানে বাগেরহাটের 8000 খামারি। এই অবস্থায় চাষাবাদ বন্ধ করে দিয়েছেন তারা। ব্যাংক ঋণ, এনজিওর টাকা এবং মহাজনের সুদের চাপে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। মৎস্য বিভাগ বলছে নতুন বাজার সৃষ্টি ও খামারিদের সহায়তার জন্য সরকার কাজ করছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। চিংড়িতে নানা ভাইরাসের কারণে লোকসানে পড়ে চাষিরা। কাঁকড়া চাষে ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় 11 বছর ধরে জেলার কয়েক হাজার চাষি দিন দিন কাঁকড়া চাষে ঝুঁকে পড়েন। তবে গত বছরের 22 জানুয়ারি থেকে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে যায়। ভরা মৌসুমে কাঁকড়া ধরে বিক্রি করতে না পারার কারণে খামারে মারা যায় কোটি কোটি টাকার কাঁকড়া। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন চাষি ও ব্যবসায়ীরা। বর্তমানে হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে। ব্যাংক ও এনজিও চাপে
দিশেহারা খামারিরা। সরকারের পৃষ্ঠপোষকতা ও বিনা সুদে ঋণ দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন চাষিরা। রপ্তানিযোগ্য কাঁকড়া সাধারণত 5টি গ্রেডে বিক্রি হয়, যা প্রত্যেক গ্রেডে 6 থেকে 700 টাকা কেজিতে কমেছে। এই দামে কাঁকড়া বিক্রি করে চাষিদের খরচ উঠছে না। এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা গেটে কাঁকড়া মজুত করে রাখছিলাম। লকডাউন দিছে, সেই জন্য আর কি মাল চায় না যাতে মাল তো সব মারা গেছে। হাজার হাজার খামার বন্ধ হয়ে গেছে, কাঁকড়া মরে গেছে। আমরা এই পরিস্থিতিতে কাঁকড়া চাষ করে সর্বশান্ত হয়ে গেছি। চীনে কাঁকড়া রপ্তানি সহ সরকারিভাবে সহযোগিতা না পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। বর্তমানে 7 থেকে 8 হাজার খামারি এই চাষের থেকে দূরে সরে গেছে। মৎস্য বিভাগ বলছে চাষিরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেজন্য খামারিদের নিবন্ধন কাজ শুরু হয়েছে। নতুনভাবে বাজার সৃষ্টির চেষ্টাও চলছে। নতুন বাজার দেখা প্লাস হচ্ছে যে সরকার অন্য কোনোভাবে সহায়তা করতে পারবে কিনা এই ব্যাপারে সরকারের বিস্তারিত পরিকল্পনা আছে। জেলায় প্রায় 12,000 কাঁকড়া চাষি রয়েছেন। এর মধ্যে 1063 জন খামারিকে প্রণোদনা দিয়েছে সরকার। সময় সংবাদ, বাগেরহাট। কক্সবাজারে ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে চলছে নৈরাজ্য। পৌর শহরের প্রধান সড়কের 6 কিলোমিটারে চলছে 10,000-এর বেশি ইজি বাইক, যার মধ্যে 2,500 ইজি বাইক লাইসেন্স পৌরসভা দিলেও সম্প্রতি আরও 500 লাইসেন্স দেয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অপ্রীতিকর ঘটনা। ইজি বাইক চালকদের দাবি, লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। অবৈধ বা লাইসেন্সবিহীন ইজি বাইক চলতে দেয়া হবে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 33 বর্গ কিলোমিটার আয়তনের কক্সবাজার পৌরসভায় চলছে 10,000-এর বেশি ইজি বাইক। শহরের হলিডের মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত 6 কিলোমিটার দেখলেই মনে হবে এটি বুঝি ইজি বাইকের নগরী। অথচ পৌরসভা থেকে আগে লাইসেন্স দেয়া ছিল মাত্র 2,500 ইজি বাইক, সম্প্রতি দেয়া হয়েছে আরও 5 শতাধিক। ইজি বাইক চালকদের দাবি, ইজি বাইকের লাইসেন্স সিন্ডিকেটের হাতে চলে যাওয়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা। কাউন্সিলরে আপনার 10টা 15টা 20টা 30টা এরকম করে লাইসেন্স বিক্রি করতেছে। আমরা অটো চালক, আমরা একটা পাইতেছি না। অরিজিনাল লাইসেন্স দরকার আমাদের, কিন্তু আমরা তো লাইসেন্স পাচ্ছি না। আমরা তো অন্যজনের থেকে 5,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়ে এবং 20,000 টাকা অ্যাডভান্স করে তারপর লাইসেন্সটা নিতে হচ্ছে। এরা যেতগুলো লাইসেন্স দিচ্ছে এর চাইতে বেশি অটো চলাচল করতেছে। শহরবাসীর ধারণা, নগরীতে ইজি বাইকই দুর্ভোগের অন্যতম কারণ। এখনই তা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। অনেক দুর্ভোগ হইতেছে এবং অনেক যানজট সৃষ্টি হইতেছে। যেখানে 10 মিনিট লাগে যাইতে সেখানে 1 ঘন্টা 50 মিনিট। রাস্তা ছোট আমাদের এবং এই টমটমের কারণে আমরা চলাফেরা করতে পারি না। এটা আমরা 3,000 এখন পর্যন্ত বৈধ লাইসেন্স আছে, যেটা এখানে কক্সবাজার টাউনে চলাচল করবে। আর যেগুলি অবৈধ যানবাহন আছে, এই ব্যাটারি চালিত রিক্সা এবং আপনার টমটম, সেগুলির জন্য আমরা অভিযান পরিচালিত করব। বুধবার ইজি বাইক আটককে কেন্দ্র করে পৌরসভা কার্যালয়ের সামনে মারধরের ঘটনা ঘটে, যেখানে প্যানেল মেয়র সহ আহত হয়েছেন 5 জন। এই ঘটনায় 14 জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোরের সময় আরও থাকছে, ভারতের রাজধানী দিল্লিতে এবার যমুনা নদীতে তীব্র দূষণ, দেখা দিতে পারে সুপেয় পানির সংকট। সরকারের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল সন্ধ্যায় মারা যান তিনি। আবুল মকসুদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যান তিনি। তার এক মেয়ে দেশের বাইরে থাকায় মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানিয়েছেন স্বজনরা। মেয়ে দেশে আসলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। 1964 সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। বাংলা একাডেমি, ঋষিজ সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। আবুল মকসুদের মৃত্যুর খবর হাসপাতালে শুনে ছুটে আসেন সতীর্থ ও বন্ধুরা। মেয়ে যেহেতু বাইরে, ওনার মেয়ে আসার পরেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেটি তার সাথে কথা বলার পরে
কিন্তু এটা সবচেয়ে বড় কথা হলো যে সৈয়দ আবুল মাকসুদ সৈয়দ আবুল মকসুদি এরকম একজন মানুষকে বাংলাদেশ একজন অনন্য ব্যক্তিকে হারালো। রাজধানীর শ্যামপুরে ট্যাপের পানিতে দুর্গন্ধের সূত্র ধরে ট্যাঙ্কের ভেতর থেকে 3 বছরের শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটিকে শনাক্ত করতে পারেননি ভবনের বাসিন্দা ও আশপাশের কেউই। ভবন মালিক জানিয়েছেন, ছাদের দরজা সবসময় খোলা থাকত। শ্যামপুরের করিমুল্লাবাগের 3তলা ভবনটির বাসিন্দারা দুদিন ধরে ট্যাঙ্কের পানিতে দুর্গন্ধ পাচ্ছিলেন। পানির রঙেও পরিবর্তন দেখতে পান তারা। খবর পেয়ে বাড়ির মালিক ভাড়াটিয়া জলিলকে দিয়ে ট্যাঙ্ক পরিষ্কার করতে এসে দেখতে পায় ছেলে শিশুর মরদেহ। বছর 3 মতো বয়স হবে শিশুটির। পরে আমি ভাবলাম যে হয়তো ট্যাঙ্কিতে ময়লা টলা জমে গেছে, কালকে দুর্গন্ধ পানিটা এটা জমে গন্ধ হয়ে আছে। আস্তে আস্তে বলে ও আসলো, উকি দিল, উকি দেওয়ার পরে বললো যে ট্যাঙ্কের ভিতরে তো লাশ। ভবন মালিক জানায়, বাড়ির পানির ট্যাঙ্কের তালা নষ্ট ছিল দীর্ঘদিন ধরে। ইট দিয়ে মুখটি চাপা দিয়ে রাখতেন তিনি। তবে ছাদের দরজা সব সময় খোলা থাকতো। নিচে কলাপসিবল গেট থাকলেও নেই কোনো দারোয়ান। ঢাকনাটা তো নষ্ট হয়েছিল ওই ঝড় আসার পরে। পরে মনে হলো যে এটার মধ্যে তালা লাগাবো করতে করতে অনেকগুলো সময় পার হয়ে গেছে। এখন ওই যে ঢাকনাটারে ইটা দিয়ে ঢেকে রাখতাম। শিশুটির মরদেহ বিভৎস ও পচে যাওয়ায় চেনা যাচ্ছিল না। এলাকার লোকজন কেউ শিশুটিকে চিনতে পারেনি। এই সেটটা কেমন জানি একটা পোড়া আর চেহারাটা স্পষ্ট আসে না। 2-2.5 বছরের একটা বাচ্চা, না কেউ চিনে না। পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। পুলিশের ধারণা 2-3 দিন আগের পুরনো লাশ। 2-3 দিন পূর্বে ঘটনা হওয়ার কারণে অনেকটাই যে ফুলে ফেফে পছন্দ ধরে গেছে। ছাদের যে অবস্থা আর শিশুর যে বয়স, এই বয়সে যায় সেটা স্বেচ্ছায় এখানে যায় সেটা পড়ার কথা না। আর এই শিশুটার পরিচয় এখন পর্যন্ত আমরা পাই নাই। সার্বিক বিষয়াদি মাথায় নিয়ে সেরে কাজ করতেছি। তদন্তের বিষয় আসলে তদন্তপূর্বকই মানে মূল রহস্যটা বের হবে। গত 2 দিনেও থানায় কোনো নিখোঁজের জিডি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের শিশু বিভাগ থেকে 23 দিনের শিশু চুরি হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে হাসপাতালে। শিশুটিকে উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবিতে আরও জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু। শিশু মাহিমের মার কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। 23 দিনের সন্তানের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন হাসপাতালের অন্য রোগীর স্বজনরা। মাহিমকে 18 ফেব্রুয়ারি ঠান্ডাজনিত রোগে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যেই শিশুটির মার পরিচয় হয় রোগীর স্বজন হিসেবে পরিচয় দেয়া এক নারীর সঙ্গে। মঙ্গলবার দুপুরে ওই নারীর কাছে শিশুটিকে রেখে বাইরে খেতে যান তিনি। এসে দেখেন তার ছেলেটিকে নিয়ে পালিয়ে গেছে ওই নারী। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানান দিশেহারা মা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন অন্য রোগীর স্বজনেরা। আমার বাচ্চাটা এখানে নিয়ে আসছে, তাহলে আমরাও তো একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছি। যেটা হয়েছে এটার সুষ্ঠু বিচার সহ আর যেন ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশ জানায়, হাসপাতালের সিসিটিভির ফুটেজে বোরকা পরা 2 নারীকে শিশু নিয়ে হাসপাতালের প্রধান ফটক দিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। তাদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা সিসিটিভি ফুটেজ কালেকশন করছি এবং আমরা সেটা বিশ্লেষণ করে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সময় পারা যায় শিশুটিকে উদ্ধার করার জন্য। এ ঘটনায় হাসপাতালের শিশু ওয়ার্ডে আতঙ্ক বিরাজ করছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অস্ত্র ও ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্র দুবাই ও ভারত থেকেই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। তবে নানা জটিলতায় বিদেশি মূল হোতাদের শনাক্ত করা না গেলেও দেশীয় এজেন্টদের অনুসন্ধান শুরু করেছে পুলিশ। কমলদের রিপোর্ট। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় 2টি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর মধ্যে এর আগে 2টা
কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনও এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনও তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার, কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না। মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে, বা ইয়াবা যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দার সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ চোরাচালান বন্ধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে দুর্নীতির মাধ্যমে আয়ের সুযোগ বাড়লেই বাড়ে চোরাচালান। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ফলপ্রসূ হয়নি। চোরাচালানে আসা স্বর্ণ মাদক ও অস্ত্র কেনা সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার হয় বলে জানান তিনি। হরিপদ সাহার রিপোর্ট। 2018 সালে স্বর্ণ নীতিমালা হওয়ার পর গত বছর মাত্র 25 কেজি স্বর্ণ আমদানি করেছে এ খাতের ব্যবসায়ীরা। যদিও নীতিমালা তৈরির প্রেক্ষাপটে বলা হয়েছিল বার্ষিক চাহিদা 20 মেট্রিক টনের বেশি। এতেই বোঝা যাচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে একটা বড় ব্যবধান আছে। এদিকে কমেনি স্বর্ণ চোরাচালানের প্রবণতা। করোনায় বন্ধ থাকার পর আকাশপথ আবারও চালু হলে গত কয়েক মাসে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি স্বর্ণের চালান ধরা পড়ে। আন্তর্জাতিকভাবে একটা দেশ, কোনো দেশ যদি একটা চোরাচালানের রুট হিসেবে যায় তাহলে সেখানে বাড়তে পারে, অথবা সেই অর্থনীতিতে যদি অবৈধভাবে অর্থ উপার্জনের, দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জনের সুযোগ থাকে এবং তাহলে সেটা চোরাচালানের যদি বিষয় সহজ হয়, অবারিত হয়, কেউ না দেখার ভান যদি করে, তাহলে সেক্ষেত্রেও চোরাচালানি বেড়ে যেতে পারে। দেশের যে প্রচলিত আইন কানুন আছে, সেই আইন কানুনগুলোর যদি প্রয়োগ যথাযথ হয় তাহলেই এটার এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। প্রতি বছর দেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হওয়ার তথ্য উঠে আসছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। আমদানি রপ্তানির আড়ালে পাচার হওয়া অর্থের মাধ্যম হতে পারে স্বর্ণ। এছাড়া দেশের অর্থনীতির একটি বড় অংশই কালো টাকার, যার বিনিয়োগ স্বর্ণেও থাকে সে প্রমাণও মিলেছে ক্যাসিনো বিরোধী অভিযানে। কালো অর্থনীতিতে ডিমান্ড আছে, আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে ডিমান্ড আছে। এই জন্য বৈধ পথে এনে এটা তো অবৈধ ব্যবহার করা যাবে না। অবৈধ ব্যবহার করতে হলে এটা অবৈধ পথে আনতে হবে। আন্তর্জাতিক চোরাচালানের পেমেন্টে এই গোল্ড ব্যবহার করা হয়। মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান, আরও বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড যাতে প্রচুর পেমেন্ট দিতে হয়, সেই সমস্ত কাজে গোল্ড ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে নীতিমালা শিথিল করে দেশে আকরিক থেকে স্বর্ণবার তৈরির সুযোগ দিতে যাচ্ছে সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে গুলিতে 3 জন নিহত হয়েছে। র্যাবের দাবি নিহতরা রোহিঙ্গা ডাকাত। এ সময় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব 15 জানায়, গতকাল বিকেলে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় গভীর জঙ্গলে একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বাহিনী প্রধান জকি সহ তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জকি বাহিনীর প্রধান জকি সহ 3 জন নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 2টি পিস্তল, 2টি বন্দুক এবং 5টি ওয়ান শুটার সহ 25 রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি। পারে প্রতিবেশী রুবিনা আক্তারের বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশেই কংস নদীতে গোসল করতে গিয়ে ফিরে আসেননি শুক্লা সাহা। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী রুবিনার ঘরে বস্তায় হাত পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মোবাইল চুরি করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমিষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে 350 টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরাও বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। সানবীর রুপলের রিপোর্ট। রাস্তায় চলতে চলতে হুট করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চুরি হয়ে গেল, সাথে খোয়া গেল নিত্যসঙ্গী মোবাইলের সব ব্যক্তিগত তথ্য। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? আইনি ব্যবস্থা নিয়ে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে হয়তো একসময় মোবাইল ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিলেন। তাহলে দেখা গেল যে এই টাইপের একটা ডাটাবেজ। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে, সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গ্রামীণ বিভিন্ন মেলাকে ঘিরে মুন্সিগঞ্জের মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে জেলার সিরাজদিখান উপজেলায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। ইমা, এই যে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে কুমার বাড়িগুলো রয়েছে, পাল বাড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু এই যে আসন্ন বৈশাখী মেলা, যে গ্রামীণ মেলা বসে গ্রাম বাংলায়, সেই গলিয়া, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু মাটির নানা রকম খেলনা সহ বিভিন্ন রকম জিনিসপত্র তৈরির হিড়িক পড়ে গেছে। আমরা দেখছি যে একটি কুমার পরিবার তারা কিভাবে এই মাটি দিয়ে সৌন্দর্য নানা রকম জিনিসপত্র, আমরা দেখছি হাঁস তৈরি করছে। এই মেলায় তারা এই হাঁসগুলো তুলবেন এবং এগুলোকে কিন্তু প্রথমেই মাটি দিয়ে তৈরি করবার পরে সেগুলো রোদে শুকিয়ে তারপর আবার রং করা হচ্ছে। এবং সেখানে কিন্তু এই কুমার পুরোটি পরিবারে পুরুষ এবং নারী সদস্য সকলেই কিন্তু এই কাজে ব্যস্ত। এবং এই যে ফাল্গুন মাস চলছে, এরপরে কিন্তু এই চৈত্র সংক্রান্তিতেই বিভিন্ন জায়গায় মেলা থাকে। এই যে মুন্সিগঞ্জ বিক্রমপুরের যে গ্রামে গঞ্জে শুধু মেলা নয়, বাংলাদেশের অনেক মেলাতেই কিন্তু এই বিক্রমপুরের এই যে এই কুমারদের হাতে তৈরি জিনিসপত্র কিন্তু পৌঁছে যায়। এইসব কুমার বাড়িগুলোতে কিন্তু দইয়ের পাতিল, হাড়ি, কলসি, মটকি সহ নানা রকমের যে সরা, মাটির যে সব ব্যবহার্য জিনিসপত্র তৈরি করেন তারা। কিন্তু এই সময়টার মধ্যে তারা কিন্তু তৈরি করেন হচ্ছে এই মেলার জিনিসপত্র। কারণ এই যে একটি বছর অপেক্ষায় থাকে সকলে যে এই শিশু কিশোররা যে মেলাতে গিয়ে তাদের পছন্দের মাটি নানা রকম সামগ্রী ক্রয় করবেন। আর সেই কারণে কিন্তু বাজারে এই সামগ্রীর খুব চাহিদা থাকে এবং সেই সিজনকে সামনে রেখে, তাদের মৌসুমটাকে সামনে রেখে কিন্তু এই কাজগুলো
রাত দিন তারা করে, কিন্তু এই দিনের বেলা যে ভোরে যে সূর্যের আলো ফুটবার আগে থেকেই তাদের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় এবং মাটি তৈরি করে রাখার কাজগুলো কিন্তু আগেই সেরে রাখে, যে ভোর থেকে উঠে যাতে তারা কাজগুলো শুরু করতে পারেন। এবং এগুলো তৈরি করে কিন্তু মজুত করা হচ্ছে, বাফা স্টক হচ্ছে। এবং এই কুমার পরিবারটি বলছিলেন যে গেল মৌসুমে যে লকডাউন শুরু হয়ে যায় এই কোভিড-19 এর কারণে, সেই লকডাউনের কারণে কিন্তু গেল মেলা তারা ধরতে পারেননি। তারপরেও যে এই বছর পরিস্থিতিটি অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে, যে ভ্যাকসিন চলে এসছে এবং করোনার প্রকোপ কমে গেছে, সে কারণে কিন্তু তারা আশায় বুক বেঁধেছেন যে এই মৌসুমে তারা এই যে তাদের মাটির তৈরি সামগ্রী দিয়ে মেলাকে তারা অনেক বেশি রঙিন করবেন। এবং এই মেলাকে রঙিন করার জন্যই কিন্তু তারা এই চেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে তাদের সংগ্রাম, এই জীবন সংগ্রামটা কিন্তু তাদের নানা কারণেই এই জীবন সংগ্রাম তাদের চ্যালেঞ্জ। কারণ কুমোর পরিবারগুলো তো এখন নানা রকম সংকট চলছে, সেই সংকটের মাঝে থেকে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং এই যে তন্তর এলাকা, সিরাজদিখানের চোরমর্দন, সিরাজদিখানের শেখরনগর, বাসাইল, টঙ্গিবাড়ির যে আব্দুল্লাপুর এবং বিভিন্ন এলাকাতে কিন্তু এই কুমার পরিবারগুলো এখন এইভাবে ব্যস্ত সময় পার করছে। আরেকজন নারী দেখছেন যে পাখি তৈরি করছেন, টিয়া পাখি, এবং সেগুলো কিন্তু হাতের কাজ, তাদের হাতেই কিন্তু এগুলো তৈরি করে ডাইসের মধ্যে দিয়ে তারা এই কাজটি সম্পন্ন করছেন। এবং তাদের হাতের ছোঁয়ায় যে একটা মাটি থেকে কত সুন্দর সামগ্রী তৈরি হতে পারে তার নিদর্শন কিন্তু এই কুমার পরিবারের যে নারী আপনারা দেখছেন যে হাতে তারা কিভাবে মাটি দিয়ে তারা এত সুন্দর সামগ্রী তৈরি করছেন। তার পাশে কিন্তু তার কন্যা সেগুলো আবার রং করছেন। এবং আরেকজন কুমার ভাই তিনি কিন্তু তৈরি করছেন হাঁস, এবং দুজন মিলে হাঁস তৈরি করছেন। এবং আমাদের এই একটু পাশেই কিন্তু শত শত পুতুল এবং বিভিন্ন রকমের পাখি এগুলো তৈরি করে রাখা হয়েছে। এবং এগুলো কিন্তু ঘরের ভিতরে আরো এরকম সামগ্রী কিন্তু স্টক করে রাখা হয়েছে। এবং এই কাজগুলো কিন্তু তারা এখন এই যে তাদের যে কর্মযোগ্য, তারা বলছেন যে এই মেলার আগ পর্যন্ত তারা এই কাজগুলো করবেন এবং এই কাজের পরে কিন্তু তাদের আবার এই মেলায় এগুলো বিক্রি করার প্রক্রিয়া চলবে। এবং বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার আসছে, সেই মেলায় যারা বিক্রি করেন তাদের এই অর্ডারগুলো দেওয়া হবে এবং তারা নিজেরাও কিন্তু ওই সব মেলাগুলোতে তারা দোকান খুলবেন। এই ছিল মুন্সিগঞ্জের কুমার পরিবারের যে গ্রামীণ মেলা ঘিরে যে তাদের এই বিভিন্ন সামগ্রী তৈরি, সেটি সর্বশেষ। ইমা, মুন্সিগঞ্জের মৃৎশিল্পীর ব্যস্ত সময়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ে আরও থাকছে, গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত মার্কিন তারকা গলফার টাইগার উডস, আঘাত পেয়েছেন দুপায়ে, নেই মৃত্যু ঝুঁকি, হয়েছে অস্ত্রোপচার। রাজশাহীতে বাস ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা একটি রিজার্ভ বাস সিরাজগঞ্জের শাহজাদপুরের দিকে যাচ্ছিল। রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ৮ জন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেয়ার পথেই একজন মারা যান। ময়লার ভাগাড়ের আগুনের ধোঁয়ায় রাস্তা দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে জানান যাত্রীরা। এখানে আগুন জ্বলছিল, আগুনের কারণে যে ধোঁয়াটা হয়েছে, এই ধোঁয়ার কারণেই অ্যাক্সিডেন্টটা, মানে পুরো রাস্তায় অন্ধকার, বাসে ট্রাকের কোনো ড্রাইভারই কিছু দেখতে পায়নি, মুখোমুখি সংঘর্ষ। আমাদের ড্রাইভারটা ছিল খুব সিরিয়াস অবস্থা ছিল, তাকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এখন কি অবস্থা যায় আর বলতে পারছি না আমরা এই ব্যাপারটা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল সকালে নিহতের বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নোয়াব আলী অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি। এদিকে দুপুরে মুজাক্কির হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এতে সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। প্রকৃত আসামিদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা। নোয়াখালীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়নাল আবেদিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2007 সালের 2রা মার্চ চাটখিল উপজেলায় 10ম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে শহীদ। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত শহীদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রংপুরে শরীফুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। গতকাল বিকেলে কাচারিবাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে বক্তারা শরীফুল ইসলাম হত্যা মামলার আসামি রফিকুল ইসলামের গ্রেফতারের দাবি জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন নিহতের পরিবার ও এলাকাবাসী। অন্য একটি মামলায় 2 বছরের জেল, নারী ও শিশু নির্যাতন দমন আইনে 3টি মামলার পলাতক আসামি হয়েও অভিযুক্ত রফিকুল ইসলাম মাদক ব্যবসা করে আসছে বলে জানান এলাকাবাসী। আবারও দেশের বাইরের খবর। গোয়েন্দাদের ব্যর্থতার কারণেই ক্যাপিটাল হিলে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা বলছেন, ডোনাল্ড ট্রাম্প আমলের শেষ সময়ে পূর্ণ প্রস্তুতি নিয়েই এটি ঘটানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা রুখতে সম্মুখ সারির যোদ্ধাদের আরও বেশি উদ্যমী হওয়ার আহ্বান জানান। স্বীকার করেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যুক্তরাষ্ট্রের সরকার রাজনীতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি। ধন্যবাদ ইমা, আপনি যে কথাটি দিয়ে শেষ করেছেন আমি সেটি দিয়েই শুরু করতে চাই যে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিন্তু কোনোভাবেই এটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটি দ্বিতীয় স্রোতে যখন করোনা যুক্তরাষ্ট্রে এসেছে তখন কিন্তু ব্যাপক হারে মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন 3-4 হাজারেরও বেশি মানুষ মারা গেছে এবং 2 থেকে 2.5 লাখ মানুষ প্রতিদিন আক্রান্ত হয়েছে। সেই সংখ্যাটা এখন কমে এসেছে, কিন্তু তারপরেও এটি কিন্তু খুব বেশি যে কমছে তা নয়। গত 3-4 দিনে সেটি 50,000-এর কিছু বেশি ছিল। আজকে কিন্তু আবার হঠাৎ করে কিন্তু সেই যে কম যে ধারাবাহিকতাটা সেটি কিন্তু আবার থাকছে না। আজকে একদিনে 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 70,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। অর্থাৎ আবারও কিন্তু এই শীতের মধ্যে করোনার যে আক্রান্তের সংখ্যা সেটি বেড়ে গেছে এবং আজকে মৃতের সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা বাড়তির দিকে। গত 3 দিনে যেখানে প্রতিদিন 1,000-1,200-1,300 মানুষ মৃত্যুবরণ করতেন, আজকে কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে তেমন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 2342 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ মৃতের সংখ্যাও কিন্তু আবার বাড়ছে। বিভিন্ন স্থানে হসপিটালগুলোতেও কিন্তু রোগীরা ব্যাপক হারে আবারও ভর্তি হচ্ছেন। করোনা পরিস্থিতির যে অবস্থা চলছে তাতে করে যে ভ্যাকসিনেশন কার্যক্রম, সেই ভ্যাকসিনেশন কার্যক্রম জোরালোভাবে চলছে। তার মধ্যেই কোনো দিন মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা কমছে, কোনো দিন বাড়ছে। এরকমটি দোদুল্যমান অবস্থায় করোনা কিন্তু এখনও যুক্তরাষ্ট্রে বেশ জেঁকে এসেছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত। এবং আপনি ইমা যেটি বলছিলেন যে বাইডেন তিনি কিন্তু নিত্য নতুন কর্মসূচি নিয়ে করোনা মোকাবেলার চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিদিনই তিনি তার বক্তব্যে, তার কর্মসূচির মধ্যে করোনাকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করছেন এবং করোনা মোকাবেলার জন্য বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছেন। তিনি যে ফ্রন্ট লাইনার যারা যোদ্ধা আছেন, হাসপাতাল কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এইসব নানান জন ফ্রন্ট লাইনার যারা বিগত দিনে করোনার যে মোকাবেলা করার যে যুদ্ধ, সেই যুদ্ধে লিপ্ত ছিলেন, তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং পাশাপাশি যে করোনার যে প্যাকেজ ঘোষণা হয়েছে, 3য় করোনার প্যাকেজ ঘোষণা হয়েছে, সেই করোনার প্যাকেজ কত দ্রুত জনগণ সেই অর্থ পায় সেদিকেই এখন তাকিয়ে আছে। অন্যদিকে যে যুদ্ধ হয়েছিল, বলা হচ্ছে যে ক্যাপিটাল হিল ঘিরে 6 জানুয়ারি নির্বাচন পরবর্তী ফলাফল
প্রটোকল মেনে না নেয়া ডোনাল্ড ট্রাম্পের, সেই যুদ্ধের কথাটা বলছি এই কারণে যে ক্যাপিটাল হিলের নিরাপত্তা কর্মীরা প্রতিদিনই কিন্তু যে ক্যাপিটাল হিলে সাক্ষ্য দিচ্ছেন। আপনি ইমা জানেন যে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছিল, তিনি ইমপিচড হয়েছিলেন, কিন্তু উচ্চকক্ষ সিনেটে তিনি ইমপিচড হননি, অর্থাৎ তাকে বিচারে কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। কিন্তু তার নির্দেশেই, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ক্যাপিটাল হিলে নজিরবিহীনভাবে যে হামলা হয়েছিল, সেই হামলার কথাই কিন্তু সবাই বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বলছেন, এবং এখন যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তার রক্ষীদেরকেও কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। সেই সব নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিচার হয়েছে, কিন্তু সেই বিচার ধোপে টিকেনি উচ্চকক্ষ সিনেটে, যে কারণে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রতিদিনই কিন্তু দোষী সাব্যস্ত যাদেরকে করা হচ্ছে, যারা এই হামলার সঙ্গে জড়িত ছিলেন, তাদের কিন্তু বিচার করা হচ্ছে, তাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। সেই সাক্ষ্যে আজকে নিরাপত্তা কর্মীরা সাক্ষ্য দিয়েছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেদিন ক্যাপিটাল হিলে এসেছিলেন, তাতে করে তাদের মনে হয়েছে যে তারা খুব জোরালোভাবে এবং একটি যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা এসেছেন। সেই সাক্ষ্যটি তারা দিয়েছেন, এবং যুদ্ধের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে তাৎক্ষণিকভাবে তাদের কাছে কোনো তথ্য ছিল না, যে কারণে তারা এই ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থক, সশস্ত্র সমর্থক, তাদের হামলা তারা ঠেকাতে পারেননি, এবং এজন্য তারা যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছেন। তারা বলেছেন যে এত বড় ধরনের একটি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যে সরঞ্জাম নিয়ে তারা এসেছিল, সেই তথ্যটি গোয়েন্দা সংস্থারা দিতে পারেনি, সেই জন্য তাদের কাছে প্রস্তুতি ছিল না, এবং এই হামলার ঘটনা এই জন্য ঘটেছে। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি, এবং যে 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার যে বিচার প্রক্রিয়া চলছে তার সর্বশেষ পরিস্থিতি। ইমা, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং সরকারের সবশেষ খবর জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকি। কুয়েত সংসদীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে মহামারী করোনা প্রতিরোধে দেশটিতে এখন আর কারফিউ জারি করা হবে না, তবে বন্ধ থাকবে স্থল ও নৌবন্দরের কার্যক্রম। রেস্তোরাঁগুলোতে বসে আর খাওয়া দাওয়ার সুযোগ নেই, নিতে হবে পার্সেল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে করোনা মোকাবেলায় একবার এক এক নিয়ম চালু হচ্ছে। এবার জানা গেল দেশটিতে আপাতত কারফিউ জারি করা হচ্ছে না, তবে বিধিনিষেধ ঠিকই থাকবে। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায় 24 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে বসে খাওয়ার পরিবর্তে ডেলিভারি সার্ভিসের অনুমতি দিয়েছে সরকার। তাছাড়া বর্তমানে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সব রকম বাণিজ্যিক কার্যক্রম, সেলুন, স্পা ও জিম বন্ধ রয়েছে। এদিকে স্থল ও নৌবন্দরের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাগুলো আমাদের সকলের ভালোর জন্য কুয়েত সরকার জারি করেছে, আমরা সকলে এই নিষেধাজ্ঞা মেনে চলবো। আমরা প্রবাসী যারা আছি সবাই তার এই কুয়েত সরকারের আইন কানুন মেনে চলবো। আমি একজন বাংলাদেশ হিসাবে সকল বাংলাদেশিকে অনুরোধ জানাই এবং কুয়েতের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিভিন্ন দেশের অভিবাসীদের 24 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। কেবল স্থানীয় নাগরিক, তার নিকটতম আত্মীয় ও বাসার কাজে নিয়োজিত গৃহকর্মীরা প্রবেশ করতে পারবেন। সময় সংবাদ, কুয়েত। আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে লকডাউন চলছে আয়ারল্যান্ডে, আর এর সুফল মিলছে বেশ ভালোভাবেই। করোনায় কদিন আগেও যেখানে গড়ে 60 থেকে 70 জনের মৃত্যু হতো, সেখানে সে হার নেমে যাচ্ছে দ্রুত। এতে একটু হলেও স্বস্তি জনমনে। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। নতুন বছরের শুরু থেকেই আয়ারল্যান্ডে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাচ্ছিল কয়েক গুণ, আর তাই চতুর্থ লকডাউন শেষ হওয়ার আগেই দেওয়া হয়েছিল পঞ্চমবারের লকডাউন। আর এতে এখন কমতে শুরু করেছে মৃত্যুর সংখ্যা। বর্তমান সময়ে মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ ধারা অব্যাহত রাখার কথা বলেন তারা। গত 2 মাস থেকে যে হারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছিল, তাতে সবার মাঝেই ভয় ছিল। আজ কয়েকদিন হচ্ছে মৃত্যুর হার অনেক কমেছে এখানে। এটা আমাদের জন্য একটি পজিটিভ সাইন। তবে সংক্রমণের হার আশানুরূপ না কমায় সংখ্যা এখনো কাটেনি। তাই অতীতের মতো সামনের দিনগুলোতেও থাকতে হবে অতি সতর্কতা। আক্রান্তের হার কিন্তু দ্রুত কমছে না, তাই এতদিন আমরা যেরকম সাবধানে ছিলাম, আগামী কয়েক মাস সেরকম থাকতে হবে।
1 মার্চ থেকে স্কুলগুলোয় আংশিকভাবে কয়েকটি ক্লাস চালু করা হবে। পরে আগামী 15 মার্চ দ্বিতীয় ধাপ ও 12 এপ্রিল তৃতীয় ধাপে সব শ্রেণী খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। দীর্ঘ লকডাউনের সুফল পাচ্ছে আয়ারল্যান্ড। করোনায় মৃত্যুর হার কমে যাওয়ায় শঙ্কার দরজায় একটু একটু করে স্বস্তির করা নাড়ছে জনমনে। আগামী দিনগুলোতে সংক্রমণের হার হোক আরও নিম্নগামী, এমনটাই প্রত্যাশা এখানের নাগরিকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভারতে যমুনার দূষণ প্রতি বছরই আরও প্রকট হচ্ছে। বায়ুর পাশাপাশি দিল্লির পরিবেশে এবার নদীর দূষণ নতুন করে ভাবিয়ে তুলেছে। এতে আগামীতে সৃষ্টি হতে পারে সুপেয় পানির সংকট। গভীর এই সংকটের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপহীনতাকেই দুষছেন স্থানীয়রা। দেখে মনে হতে পারে কোনো বরফখণ্ড ভাসছে, তবে বিষয়টি একেবারেই তা নয়। কলকারখানার তীব্র দূষণে তৈরি হয়েছে সাদা ফেনা, যাতে সয়লাব দিল্লির যমুনা। নদীর তীরও ভরে গেছে আবর্জনায়। অযত্ন আর অবহেলায় যেন মরতেই বসেছে নদী। গতবারও এমন দুর্গন্ধ ছিল না, এবার নদীর কাছেই আসা যাচ্ছে না। যে সরকারি এসেছে পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি, উল্টো কারখানার ময়লা পানিতে মিলে পরিস্থিতি আরো জটিল হয়েছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেয়া তথ্যে জানা যায় 70% দূষণই মানুষের মল ও বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে তৈরি। রাজধানীর 60% মানুষের পানির চাহিদা পূরণ করে যমুনা। তাই এখনই পদক্ষেপ না নিলে আগামীতে সংকট থেকে উত্তরণের পথ আরও সরু হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 2 দিনের সফরে মঙ্গলবার কলম্বো পৌঁছে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটি ইমরানের প্রথম শ্রীলঙ্কা সফর। মঙ্গলবার কলম্বোয় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে। পরে একান্ত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মিলিত হন দুই নেতা। সেখানে ইমরান বলেন, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর ব্যবহার করে কলম্বোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সঙ্গে শ্রীলঙ্কা সফররত প্রতিনিধি দলকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় খুঁজে বের করতে বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান বলেন, দুদেশের সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তার এ সফর। Coronavirus has exposed this huge inequality in the world. বিশ্বের উন্নয়ন এখন সমানভাবে হচ্ছে না। গরিবরা এমনিতেই বেশি বঞ্চিত, গরিব দেশগুলো আরও বেশি বঞ্চিত। করোনা মোকাবেলা সহ জঙ্গিবাদ দমনে আমাদের অনেক কিছু করার আছে। বেশ কিছু দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ। স্পেনের বার্সেলোনায় র‍্যাপ গায়ক পাবলো হাসেলের মুক্তির দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। ঘটে ব্যাপক সহিংসতার ঘটনা, হয়েছে ধরপাকড়। এছাড়া আলাদা আলাদা দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালি, গ্রিস, থাইল্যান্ডেও। মঙ্গলবার রাতে স্পেনের বার্সেলোনার রাজপথ যেন পরিণত হয় রণক্ষেত্রে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। কাতালোনিয়ায় জন্ম নেয়া র‍্যাপ গায়ক পাবলো হাসেলের মুক্তির দাবিতে বার্সেলোনা ছাড়াও গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে মাদ্রিদ, লেনিদা ও গ্রানাডাতেও। সরকারের বিরুদ্ধে উস্কানি ও স্পেনের রাজাকে মাতাল বলার অভিযোগে সরকার ওই শিল্পীকে 16 ফেব্রুয়ারি লেলিদা বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেওয়া অবস্থায় গ্রেফতার করে। বিক্ষোভকারীরা গ্রেফতারের খবর শুনে ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় রাজপথের আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, গায়ক তার গানে রাজার দুর্নীতিসহ স্ত্রীকে পেটানোর কথা বলেছেন। তাছাড়া রাজা মাতাল ব্যক্তি, মাফিয়াদের প্রধান হয়ে কাজ করেছেন এমন সব তথ্য তুলে ধরায় গ্রেফতার হতে হয়েছে তাকে। নির্বিঘ্নে কাজ করার দাবিতে রাস্তায় নেমেছেন ইতালির সংস্কৃতি কর্মীরা। তারা বলছেন 2020 সালে বিধিনিষেধের কারণে তারা একেবারেই কাজ করতে পারেননি। আমরা কাজ করতে চাই, সাধারণ মানুষ আমাদের সবসময় স্মরণ করেন। করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরা সম্মানী বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন গ্রিসে, যাতে অংশ নেন কয়েকশো মানুষ। পুলিশ সহ প্রশাসনের দুর্নীতির অভিযোগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় নামেন শত শত মানুষ। একই দিন বিক্ষোভ হয়েছে রোমানিয়া, জর্জিয়া, আলজেরিয়ার মতো দেশগুলোতেও। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মঙ্গল গ্রহে নাসার পাঠানো মহাকাশযান পারসেভারেন্স রোভারের নাটকীয় অবতরণের নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত ভিডিওতে অবতরণের আরও পরিষ্কার ছবির মাধ্যমে মঙ্গলকে আরও গভীরভাবে জানা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। সোমবার নাসার প্রকাশিত ভিডিওতে মহাকাশযান পারসেভারেন্স রোভারের অবতরণের দৃশ্যটি আরও পরিষ্কারভাবে দেখা যায়। পারসেভারেন্স রোভার অবতরণ দলের সদস্যরা বলেন, ভিডিও কোয়ালিটি এতটাই উন্নত ও পরিষ্কার যে মনে হচ্ছিল তারাই যেন মঙ্গলে অবতরণ করছেন। নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে মঙ্গলের মাটির দিকে এগিয়ে যাচ্ছে পারসেভারেন্স রোভার। অতঃপর কাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দীর্ঘ ভ্রমণ শেষে মঙ্গলে অবতরণ। গেল বৃহস্পতিবার রাত 2:55 পারসেভারেন্স মঙ্গলের জাজেরো নামের গভীর গর্ত বা ক্রেটার স্পর্শ করে। ভিডিওতে সুপারসনিক প্যারাশুট খোলার মুহূর্তটি 5টি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়। নাসার পাঠানো পারসেভারেন্স রোভারের সঙ্গে 2টি মাইক্রোফোন ও 25টি ক্যামেরা যুক্ত রয়েছে। ঐতিহাসিক অবতরণের সময় সবগুলো ক্যামেরাই সচল ছিল। এরই অংশ হিসেবে এখন নতুন নতুন ছবি প্রকাশ করছে নাসা। এ নিয়ে 9 বার মঙ্গলে নাসার কোনো যান সফলভাবে অবতরণ করল। 7 মাস আগে 47 কোটি মাইল পথের যাত্রা শুরু করেছিল পারসেভারেন্স রোভার। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে পাথর খনন সহ আগে প্রাণের কোনো অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে যানটি। ওমর ইনান, সময় সংবাদ। নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তে অবিচল হোয়াটসঅ্যাপ। যে ব্যবহারকারী নতুন শর্ত মানবেন না তার অ্যাকাউন্ট আগামী 15 মের পর বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের দাবি, নতুন নিয়মের বিষয়ে ভুল বুঝছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম নিয়ে বেশ কদিন ধরেই জনমনে বিরাজ করছে সংশয়। ইতোমধ্যে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা আকস্মিকভাবে কমে গেছে। বর্তমানে এর জায়গায় স্থান করে নিয়েছে বিপ সিগন্যালের মতো অ্যাপগুলো। আর তাই বেশ রয়ে শয়ে অ্যাপটি ব্যবহারের শর্তগুলো সামনে হাজির করছে হোয়াটসঅ্যাপ, যেন ব্যবহারকারীরা বুঝে শুনে পর্যালোচনা করে তবেই তাতে সম্মতি জানান। সেজন্য 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এরপর ব্যবহারকারীদের ক্রমান্বয়ে সম্মতি জানানোর কথা মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। কেননা অ্যাপের পূর্ণ সুবিধা পেতে হলে শর্তের সম্মতি জানানোর কোনো বিকল্প নেই। তবে প্রশ্ন উঠেছে, কোনো ব্যবহারকারী যদি 15 তারিখের মধ্যে নতুন শর্তের সম্মতি না জানান তাহলে কি হবে? আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শর্ত না মানা ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন না। এক্ষেত্রে কিছু সময়ের জন্য ওই ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে কল গ্রহণ ও নোটিফিকেশন পাবেন। তারপরও যদি কোনো ব্যক্তি শর্তের সম্মতি না জানান তবে ধরে নেওয়া হবে তিনি হোয়াটসঅ্যাপে নিষ্ক্রিয়। এভাবে 120 দিন কেউ নিষ্ক্রিয় থাকলে তার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। যদিও অনেকে ভেবেছিলেন হোয়াটসঅ্যাপ হয়তো তাদের ওই নীতিমালা থেকে সরে আসবে, কিন্তু নতুন সিদ্ধান্তের ব্যাপারে অনড় থাকার বিষয়ে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আর এতেই তাদের গ্রাহক সংখ্যা হু হু করে কমেই চলেছে। 2014 সালে হোয়াটসঅ্যাপ ফেসবুকের অধীনে যাওয়ার পর থেকে প্রাইভেসি বিষয়ক নীতিমালায় তারা চুক্তিবদ্ধ হয়। এতে ব্যবহারকারীর ফোন নম্বর ও ডিভাইসের পাশাপাশি আরও কিছু তথ্য ভাগাভাগি করার কথা বলা হয়। আর এবারের নীতিমালায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মধ্যে লেনদেন সম্পর্কিত তথ্য ভাগাভাগির বিষয়ও অন্তর্ভুক্ত হচ্ছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ই-কমার্স সুবিধা দিতেই তাদের এমন উদ্যোগ। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। স্পেনের ভ্যালেন্সিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে এক অভিনব ট্রাক্টর। বছরের শুরুতে শহরের পথে পথে এ ট্রাক্টর কমলা গাছ থেকে অপরিপক্ক আর টকস্বাদের কমলা তুলে নেয়। স্পেনের ভ্যালেন্সিয়াতে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কমলা সংরক্ষণের উৎসব। তাই বরাবরের মতো সাজ রব স্পেন শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সাড়া ফেলেছে এই আয়োজন। সব সময়ের মতো জানুয়ারি ফেব্রুয়ারিতে শহরের পথে পথে কমলা গাছ থেকে অপরিপক্ক আর টক স্বাদের কমলা সরিয়ে ফেলে ট্রাক্টর। বিশালাকার এই ট্রাক্টরের ঝাঁকুনিতে এসব কমলা নিচে জমছে আর তা দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। শহরে প্রায় 12,000-এর মতো কমলা গাছ আছে, তবে এই টক কমলা খাওয়ার উপযুক্ত নয়। প্রতি বছর 300 থেকে 400 টনের মতো কমলা সরানো হয়, আর এ সময় মানুষের কৌতূহলের সীমা থাকে না। স্থানীয়রা এটিকে উৎসব হিসেবে গণ্য করে। সবাই এসে জিজ্ঞেস করছে আমরা এই কমলা দিয়ে কি করব। কমলা ভালো হলে তো আমরা তা পেরে নিতাম না। এই কমলা খাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন করে আমাদের। সোশ্যাল মিডিয়াতে বুঁদ হয়ে থাকা পথচারীরা অনেকেই চলন্ত ট্রাক্টরের সামনে চলে আসেন, আর তাদের সরাতে অনেক সময় বেগ পেতে হয় ফল আহরণকারীদের। মাহমুদা মনি, সময় সংবাদ।
কাতারে ফুটবল বিশ্বকাপ প্রস্তুতির কাজে গত এক দশকে 6,500-এরও বেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এই শ্রমিকদের সবাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কাতারে কাজ করতে গিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী প্রতি সপ্তাহে গড়ে দক্ষিণ এশিয়ার 12 জন শ্রমিকের মৃত্যু হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে, যার মধ্যে কেবল বাংলাদেশের শ্রমিক রয়েছেন 1018 জন। 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে বিশাল কর্মযজ্ঞ চলছে কাতারে। তবে নজিরবিহীন এই কর্মযজ্ঞে গত 10 বছরে প্রাণ হারিয়েছেন 6,500-এর বেশি অভিবাসী শ্রমিক। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার অভিবাসী শ্রমিকরাই এই 10 বছরে ফুটবল বিশ্বকাপ প্রকল্পে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, 2010 সালের ডিসেম্বরে যে রাতে কাতার বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছিল, সে রাত থেকে এ পর্যন্ত 6,500-এর বেশি অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে গড়ে প্রাণ হারিয়েছেন 12 জন অভিবাসী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। 2010 সাল থেকে 2020 সালের মধ্যে ভারতের 2,711, নেপালের 1,641, বাংলাদেশের 1,018, পাকিস্তানের 824 এবং শ্রীলঙ্কার 557 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ওই প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে। তবে কেনিয়া ও ফিলিপিন্সের অভিবাসী শ্রমিকদের পরিসংখ্যান ওই প্রতিবেদনে যুক্ত করা হয়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। করোনা স্থবিরতা কাটিয়ে 1 বছর পর দেশের বাইরে সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ ক্রিকেট দল। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে গতকাল বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে টাইগাররা। কন্ডিশন আর ফর্ম পক্ষে না থাকলেও দুঃসাধ্য সাধনে প্রত্যয়ী ক্রিকেটাররা। মনে ব্যথা দিয়ে গেছে ক্যারিবীয়রা। টাইগারদের শক্তি সামর্থ্য নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ছে না সমালোচকরা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে টি20 সিরিজে দলের কাছে আশা ভরসা নেই খুব একটা। তবে ক্রিকেট দলের কথা উঠতেই হা হুতোষ করা মানুষেরাই টেলিভিশন, পত্রিকা আর অনলাইন পোর্টাল ঘেটে খোঁজ রাখেন ঠিকই। বাংলাদেশে ক্রিকেটের স্বাদ যেন অম্ল মধুর। তাই তো এদের দিয়ে কিছু হবে না বলা জাতির কৌতূহল মেটাতেই গণমাধ্যম ক্রিকেট দলের নিউজিল্যান্ড যাত্রার দিনে বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরের পর থেকেই ঘরবন্দি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে ফিরেছে খেলা। এবার খুলল আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। সীমানা পেরোলো তামিম বাহিনী, দিয়ে গেল অসাধ্য সাধনের প্রতিশ্রুতি। যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য ডিফিকাল্ট, বাট অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই, নিউজিল্যান্ডে এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে যান 10 ক্রিকেটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন 20 ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 35 জনের দল। পরিবারের কাছ থেকে মাস দেড়েকের জন্য বিদায় নেয়ার মুহূর্তে কণ্ঠে ছিল সুসময়ের প্রার্থনা। সবাই যদি মেন্টালি অনেক যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস এবং কাজও করেছি, আর আশা করি ভালো কিছু হবে। এখন থেকে সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাবেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী জালাল ইউনুস। তাসমান সাগর পাড়ে তামিমদের অভিভাবক হয়েই থাকতে চান বিসিবি কর্তা। প্রথম 7 দিন ইজ ভেরি টাফ, একদম রুম কোয়ারেন্টাইন, তো এই জায়গাটা একটু আমাদের হয়তো একটু মেন্টাল প্রেশার থাকবে। তা মনে হয় ছেলেরা দে আর কোয়াইট চেয়ারফুল, ভালোই আছে, সবাই মুডে আছে। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু দলের সিরিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড পৌঁছে প্রথম 7 দিন ঘরবন্দি হয়ে থাকতে হবে বাংলাদেশ দলকে। ক্রিকেটারদের যেন মানসিক অবসাদ না পেয়ে বসে, এজন্য দলের সঙ্গে গেছেন একজন চিকিৎসক। কঠিন কোয়ারেন্টাইন নিয়মের সঙ্গে বিরুদ্ধ কন্ডিশন। নিউজিল্যান্ড সফর কঠিন হবে টাইগারদের জন্য। দেশ ছাড়ার আগে এমনটাই বলেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। দ্রুততম সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জ তামিম মাহমুদুল্লাহদের। কোভিডকালে প্রথম বিদেশ সফর। দেশের মধ্যে বায়ুবলে থাকার অভিজ্ঞতা থাকলেও নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশের জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিন, যার প্রথম 7 দিন ঘরবন্দি থাকবেন ক্রিকেটার, কোচিং স্টাফরা, যা বেশ চ্যালেঞ্জিং হবে সংশ্লিষ্ট সবার জন্যই। মানসিকভাবে ক্রিকেটারদের চাঙ্গা রাখতে আগেই পরিকল্পনা করেছে বোর্ড। দলের বিদেশ সফরে এবার গেছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। দেশ ছাড়ার আগে জানিয়েছেন বিসিবির পরিকল্পনা। কন্ডিশন যেটাই হোক, সেটা হচ্ছে যে কোয়ারেন্টাইনে থেকে খেলা,
আপনি 14 দিন কোয়ারেন্টাইনের পরে আপনি খেলবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। স্পেশালি 7 দিন রুম কোয়ারেন্টাইন, এই 7 দিন রুম কোয়ারেন্টাইনটাকে খুব মানে এটাকে কি বলবো যে সবাইকে এইটা নিয়ে একটু সবাই আমরা চিন্তিত আছি। আশা করি যে আমাদের সাথে ডক্টররা যাচ্ছেন, যারা রুমে থাকবেন তাদের সারাক্ষণই প্রতিদিন ঘন্টায় ঘন্টায় তাদের খবর নেওয়া হবে, তারা কেমন ফিল করছেন। এটা যেহেতু আমাদের ডক্টর দেবাশিস যাচ্ছেন, এমনি আমাদের ফিজিও ছাড়া অন টপ অফ আমরা একজন ডক্টর নিচ্ছি সাথে, তো এই জন্য মেন্টালি তাদের বুস্ট আপ করার জন্য সেই কাজটা ডক্টর দেবাশিস করবেন, সারাক্ষণ তাদের সাথে যোগাযোগ থাকবে। কোয়ারেন্টিনের পরের 7 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। মাঠের লড়াইয়ে নামার আগে স্থানীয় দলের সঙ্গে খেলবে প্রস্তুতি ম্যাচও। তবে নিউজিল্যান্ডে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা ভালো না, সঙ্গে কোয়ারেন্টিন বিধিনিষেধ, সব মিলিয়ে কঠিন এক সফর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। মেন্টাল প্রেশারে ডেফিনেটলি এক সিরিজ হবে, তো ইনশাল্লাহ আশা করি আমরা এরপরে যে আমরা প্র্যাকটিস সেশনটা আছে, এই প্র্যাকটিস সেশনটা আমরা যখন নাকি আমরা মাঠে নামবো খেলার জন্য বা প্র্যাকটিসের জন্য, এর কয়েকদিন প্র্যাকটিস সেশনটা করলে পরে আমরা এগুলো দূর হয়ে যাবে, কারণ 14 দিন পরে ইউ উইল বি ফ্রি, আপনাকে ওখানে মাস্কও পরতে হবে না। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কখনোই জয় পায়নি বাংলাদেশ, সঙ্গে সাম্প্রতিক উইন্ডিজ ব্যর্থতা। তবে সেই সিরিজের ফলাফল নিজেদের মানসপট থেকে সরিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। এটা ওডিআই আর 3টা টি20 আছে, সো আমরা এখন টেস্ট সিরিজ থেকে গিয়ে আমরা ওডিআই খেলবো, টি20 খেলবো। এই যে টি20তে খেলবো, এটা ট্রান্সফরমেশনটা, এটা যাতে আমরা দ্রুত করতে পারি ট্রান্সফরমেশনটা, এবং তাড়াতাড়ি আমরা যাতে নিজেকে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি, দ্যাট ইজ আওয়ার টার্গেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভরাডুবির পর সমালোচনার কাঠগড়ায় ক্রিকেটাররা, তবে কিভাবে আবার সমর্থক বোর্ডের ভরসা অর্জন করতে হবে তার ছক নিশ্চয়ই এঁকে রেখেছেন তামিম, মুশফিক, মিরাজরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রতি প্রতিজ্ঞা আর দায়িত্ববোধ সবার আগে, তাই আইপিএলে অর্থের ঝনঝনানি নয়, বরং শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে থাকলে দেশের হয়ে আগে খেলতে চান বোলিং বিস্ময় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বললেন এরপরে সময় আর সুযোগ থাকলেই খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টেতে। কোনটি সম্মানের, দেশের হয়ে খেলা নাকি টাকাকে প্রাধান্য দিয়ে আইপিএলে অংশ নেয়া? এ প্রশ্নটাই এখন দেশের ক্রিকেট পাড়ার টক অব দ্য টপিক। লঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলতে চান সাকিব, জানিয়ে ক্ষোভ আর বিস্ময়ের রেশি কাটছে না টাইগার ক্রিকেট ভক্তদের। তবে ব্যতিক্রম উদাহরণও আছে, যাদের কাছে টাকা নয় বরং দেশের প্রতি দায়বদ্ধতাই সবার আগে। সেটা আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন টাইগার সেন্সেশন মোস্তাফিজ। কিউই সফরের পর 2টি টেস্ট খেলতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় উড়াল দেবে টিম টাইগার্স। একই সময়ে চলমান থাকবে আইপিএল, যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল মোস্তাফিজের। তবে নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে ফিজ সাফ জানালেন সুযোগ পেলে অর্থকে পেছনে ফেলে খেলবেন দেশের হয়েই। সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট। যদি আমি যদি শ্রীলঙ্কাতে টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি আইপিএল। মুস্তাফিজের গায়ে হয়তো বিশ্বসেরার তকমা নেই, তবে আছে চোয়ালবদ্ধ দেশপ্রেম, যা নিশ্চিতরূপে দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শেখ রাসেল। কুমিল্লায় ম্যাচটি শুরু হবে বুধবার বিকেল 3টায়। এদিকে বিকেল 4টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়বে সাইফ স্পোর্টিং ও উত্তর বারিধারা। রবিনহো আর অস্কার বেসেরোর নৈপুণ্যে শিরোপা ধরে রাখার মিশনে ভালো মতোই টিকে আছে বসুন্ধরা। রবিনহো 10 আর বেসেরা করেছেন 7 গোল। বসুন্ধরা ব্রাদার্স ম্যাচ পাতানোর অভিযোগ উঠলেও সেসব নিয়ে না ভেবে ম্যাচেই মনোযোগ দিতে চাইবে অস্কার ব্রুজনের দল। প্রিমিয়ার লিগে শেখ রাসেলের বিপক্ষে আগের 2 দেখায় 1টি করে জয়হার বসুন্ধরার। অন্যদিকে শিরোপা রেস থেকে অনেকটাই পিছিয়ে সাইফুল বাড়ি টিটুর দল। বসুন্ধরার চেয়ে 1 ম্যাচ কম খেললেও পিছিয়ে আছে 11 পয়েন্টে। শেষ 4 ম্যাচে মাত্র 1টি জয় তাদের। অপেক্ষাকৃত বড় দলগুলোর বিপক্ষে পয়েন্ট হারাচ্ছে দেশের ফুটবলের ট্রেবল জয়ীরা। তারপরও শক্তিশালী বসুন্ধরার বিপক্ষে পয়েন্ট আদায় করে নিতে চাইবে শেখ রাসেল। দিনাজপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে প্রতিদিন ভোরে প্রশিক্ষণে অংশ নেন অনূর্ধ্ব 14 বছর বয়সী কিশোররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুলাল।
শায়লা, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর গোরে শহীদ ময়দান, যেখানে ক্রিকেটাররা আপনার অনুশীলন করছে। আপনাকে বলতে পারি এখানে ইয়াং টাইগার্স একাডেমির তত্ত্বাবধানে এখানে আপনার যে খুদে যে ক্রিকেটার বয়স ভিত্তিক 12, 14 এবং 16 বছর বয়সী ক্রিকেটাররা এখানে কিন্তু আপনারা প্রশিক্ষণ নিচ্ছে। তারা ভোর সকাল 7টা থেকে এই মাঠে আসেন। এই মাঠে তারা ক্রিকেট অনুশীলন করেন। এখানে মোট 3 জন কোচ রয়েছে যারা একসময় জাতীয় টিমও খেলেছেন, মুরাদ খান এবং মুস্তাক। তারা এখানে আপনার প্রশিক্ষণ নিচ্ছেন এবং আমরা যেটা বলতে পারি আপনাকে এখানে যে খুদে ক্রিকেটাররা এখানে রয়েছেন তারা অত্যন্ত আপনার ভালো মানের এখানে প্রশিক্ষণ দিচ্ছেন এবং দিনাজপুরের বিভিন্ন লিগ এবং টুর্নামেন্ট ছাড়াও বাইরের জেলাগুলোতে তারা অংশ নিচ্ছেন। এখানে ক্রিকেটের মধ্যে আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব কিছু এখানে প্রশিক্ষণ নেওয়া হয়। আমি এই মুহূর্তে এখানে কোচ রয়েছেন মুরাদ খান, তিনি ঢাকা লিগও একসময় খেলেছেন এবং এই ক্রিকেট একাডেমির তিনি দায়িত্বে রয়েছেন। তার কাছ থেকে জানতে চাবো এই ক্রিকেট একাডেমি যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের কি অবস্থা। আমাদের তো আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 3 বিভাগে বাচ্চারা খেলতেছে এবং ঢাকা লিগও অনেক প্লেয়াররা খেলে। আর আমাদের এখানে প্র্যাকটিস সেশন হলো সকাল আর বিকাল। আমি প্রায় দীর্ঘ 30 বছর ধরে ক্রিকেট খেলছি, ক্রিকেটের সাথে জড়িত আছি, এখন কোচিং পেশা আসছি। তো ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ছেলেপেলেরা দিন দিন এগিয়ে যাচ্ছে, ক্রিকেটের কাজ করতেছে। কিন্তু আমাদেরকে এই কাজ করতে গেলে ক্রিকেট হলো অনেক ব্যয়বহুল খেলা। আর আমি একাই আমি প্রতিষ্ঠাতা, আমি সব কিছু বাচ্চাদের প্র্যাকটিস করাই। সম্পূর্ণ আমার নিজের আর্থিক দিক দিয়ে আমার নিজের প্রচেষ্টাই সব কিছু করা আর কি। তো এখন বিষয়টা হলো যে আমাদের এখন যেটা সমস্যা হচ্ছে, একটা 16, 18 পার হওয়ার পরে এখন বাচ্চাদের দরকার ছিল আমাদের জিম আর কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ধরেন বল বিশেষ করে বল যে লাগে, আর জিম আর হলো উইকেটটা। আমরা যদি মাটির উইকেট পাইতাম বা ক্রিকেট বোর্ডের সহযোগিতা পাইতাম তাহলে হয়তো বা কি আরও ভালো প্রশিক্ষণ দিতে পারতাম। আমরা যে প্রশিক্ষক মুরাদ খানের কাছে যেটা জানলাম যে এই ক্রিকেট একাডেমি চালাতে গিয়ে তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা হচ্ছে ক্রিকেটার, তারা বিভিন্ন পরিবারে যারা আসেন হয়তো আর্থিক দৈন্যতার কারণে তারা অনেক কিছু তারা সরঞ্জাম পান না। কিন্তু এইখানে যে অবস্থা আমরা দেখেছি যে খেলোয়াড়রা যেখানে আসছেন তাদের কাছ থেকে জানতে যাব যে বিশেষ করে তারা অনেক দূর দূরান্ত থেকে এই প্রশিক্ষণে নিয়ে আসছেন, তাদের কি প্রত্যাশা এই প্রশিক্ষণে। আমি একজন ক্রিকেটের কাছে জানতে চাই। ধন্যবাদ। আমরা ইয়াং টাইগার একাডেমি স্টুডেন্ট, বিগত 3 বছর থেকে প্র্যাকটিস করতেছি একাডেমিতে। তো আমাদের এখানে প্র্যাকটিসে অনেক সমস্যা রয়েছে, অনেক গিয়ার্স নাই, আমাদের নেটের অবস্থা ভালো না। আমাদের স্যার কোচ মুরাদ খান নিজস্ব উদ্যোগে সব কিছু করতেছে। তবে আমরা যদি কিছু সহযোগিতা পাইতাম বোর্ড থেকে আমাদের জন্য খুব ভালো হতো। এই যে আমাদের এই মাঠটার অবস্থা খুব ভালো না, উঁচা নিচা মাঠ, এটা স্যার আমাদের নিজস্ব উদ্যোগে ঠিক করার চেষ্টা করতেছে। তবে আমরা যদি ঊর্ধ্বতন কোনো থেকে কিছু সাহায্য পাইতাম তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। আমরা একজন ক্রিকেটের কাছ থেকে যেটা জানলাম যে দিনাজপুরে আসলে এই যে বড় মাঠ, এখানে কিন্তু প্রায় ফুটবলও আপনার প্রশিক্ষণ চলছে, পাশাপাশি এখানে 3টি একাডেমি রয়েছে, তারা কিন্তু ক্রিকেট প্রশিক্ষণ দেন। তারা যেটা বলেছেন যে এই ক্রিকেট যে ব্যয়বহুল খেলা, এই ক্রিকেটকে আরও গতিশীল, আরও অগ্রগামী বা ভালো ক্রিকেটার বের করতে হলে যেসব সরঞ্জাম দরকার, বিশেষ করে তারা বলেছেন যে প্র্যাকটিস নেট এবং মাঠের যে কথা, সে মাঠ যেন তারা ভালো হয় এবং ক্রিকেট সরঞ্জামের কথা তারা বলেছেন যে এই সরঞ্জামগুলো যদি তারা পান তাহলে তাদের প্রশিক্ষণের জন্য আরও সুবিধা হবে। এবং যে ক্রিকেটাররা এখানে আসেন তারা যেটা বলছেন যে দীর্ঘমেয়াদী যদি কোনো প্রশিক্ষণ হয় এবং আবাসিক যদি প্রশিক্ষণ হয় তাহলে তাদের জন্য সবচেয়ে সুবিধা। তো আমার কাছে দিনাজপুর এই গোরে শহীদ বড় ময়দানে ক্রিকেট প্রশিক্ষণের সর্বশেষ এই ছিল শায়লা। দিনাজপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে অনূর্ধ্ব 14 বছর বয়সী কিশোরদের ক্রিকেট প্রশিক্ষণের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। নতুন 3টি ফেডারেশন আসছে দেশের ক্রীড়াঙ্গনে, মন্ত্রণালয়ে অনুমোদনও প্রায় চূড়ান্ত। ফেডারেশনগুলো হলো ফেন্সিং, মিউকুশন কারাতে ও এথনো স্পোর্টস। এছাড়া চলতি বছরে শেখ কামাল ক্রীড়া পুরস্কার চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার।
গ্রামগঞ্জের এমন খেলা চোখ জুড়ায়, বহন করে বাংলাদেশের ঐতিহ্য। ক্রিকেট ফুটবল তো ধার করে নেয়া সংস্কৃতি। দাঁড়িয়া বান্ধা, গোল্লা ছুট, বৌচিতে যে আছে নারীর টান। গ্রামের এসব পুরনো খেলাগুলো নিয়ে এথনো স্পোর্টস কাজ করছে অ্যাসোসিয়েশন হয়ে। এবার তারা ফেডারেশন হবার অপেক্ষায়। শুধু এথনো স্পোর্টস নয়, মন্ত্রণালয়ের বৈঠক শেষে গেল এসএ গেমসে স্বর্ণজয়ী ফেন্সিং অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনও ফেডারেশন হবার অনুমোদনের অপেক্ষায়। ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে তারা এই ব্যাপারে আবেদন করেছে। আমরা বলেছি যেহেতু এখানে আবেদন করলে হবে না, একটা যাচাই বাছাই করার জন্য একটা কমিটি আছে, তারা সেখানে আবেদন করতে পারে। আমাদের অ্যাসোসিয়েশনের ফেডারেশন সংখ্যা অনেক হয়ে গেছে, যেটি আছে সেটি আমরা আসলে সেভাবে দেখভাল করতে পারি না। যদি কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশন আমাদের সম্ভাবনাময়ী থাকে বা যেখান থেকে আমাদের অনেক কিছু সুযোগ আছে, সেটাকেও আমরা উৎসাহিত করি। দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া 3 পালকের সুসংবাদের দিনে রয়েছে আরও একটি সুখবর। এখন থেকে শেখ কামালের নামে ক্রীড়া পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চলতি বছরই যা শুরু হতে পারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার আমাদের ক্রীড়াবিদ সংগঠক আমরা জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেব। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পাশাপাশি আমরা এটি শহীদ শেখ কামালের নামে এই পুরস্কারটি আমরা প্রদান করব, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তো এটি নীতিমালাটি আমরা আজকে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ গেমস হচ্ছে সময় মতোই শুরু হবে 1 এপ্রিল। সেই দিনক্ষণ মেনেই পুরোদমে কাজ করছে মন্ত্রণালয়। যেহেতু এটার জন্য একটা বিশাল বাজেট প্রয়োজন, সেটাও আমরা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট ছাড়ের চেষ্টা করছি। আমরা আশা করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা 1 এপ্রিল থেকে আমাদের বাংলাদেশ গেমসটা আমরা শুরু করতে পারব। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামের নাম শেখ কামাল অডিটোরিয়াম। বৈঠকে বিষয়টিও প্রায় চূড়ান্ত করা হয়। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে সম্ভাবনা জাগাচ্ছে ভারোত্তোলন। নানা সীমাবদ্ধতার পরও সাফল্য এসেছে। বাংলাদেশ গেমস সামনে রেখে চলছে অনূর্ধ্ব 18 বয়স ভিত্তিক প্রশিক্ষণ। আয়োজকরা বলছেন, সামনের দিনগুলোতে দেশের বাইরে বিদেশেও আলো ছড়াবে কিশোরগঞ্জের ছেলেমেয়েরা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের স্নিগ্ধ আলোতেই কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে চলছে ছেলেমেয়েদের ভারোত্তোলন অনুশীলন। সামনেই যে বাংলাদেশ গেমস, তাই জোরে সোরে চলছে এই প্রস্তুতি পর্ব। সম্ভাবনার হাতছানিতে চোখে মুখে স্বপ্ন নিয়ে কঠোর অনুশীলন করছে অনূর্ধ্ব 18 বয়সের খেলোয়াড়রা। মনোযোগ দিয়ে রপ্ত করছে সামনে এগিয়ে যাওয়ার কৌশল। স্বপ্ন সারথীদের কীর্তি আছে তাদের আদর্শ হয়ে, তাই তো আত্মপ্রত্যয়ী এসব খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ে রেকর্ড করছে, আমি তার রেকর্ড ভাঙতে চাই। আমি ভারোত্তোলনের প্রশিক্ষণ নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি বাংলাদেশ গেমসে গিয়া অনেক উঁচু যেতে চাই। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, আমি খেলাধুলা করে বড় হয়ে কিছু একটা করতে চাই। কিশোরগঞ্জে ভারোত্তোলনের পথ চলা খুব বেশি দিন আগে নয়। 2018 যুব গেমসে অংশ নেওয়ার মধ্য দিয়ে হাতে খড়ি। এ সময় মিলেছে ঈর্ষণীয় সাফল্য। মাত্র 3 বছরে জাতীয় পর্যায়ে রেকর্ড সহ 2 জন খেলোয়াড় ছুঁয়েছেন স্বর্ণপদক। সেনাবাহিনীতে সুযোগ পাওয়া সহ ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ। সামনে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে হাতে কলমে খেলোয়াড়দের তৈরি করছেন জাতীয় মানের 2 কোচ। আন্তর্জাতিক পর্যায়ে অলরেডি খেলোয়াড় তৈরি হয়ে গেছে, তো আরো বেশি যদি নার্সিং আমরা করি, আন্তর্জাতিক পর্যায়ে আমরা পদক পাওয়ার সম্ভাবনা দেখছি। আমরা কন্টিনিউ ট্রেনিং করতেছি, আমরা আশা করতেছি আরো ভবিষ্যতে ভালো করার জন্য, এবং ন্যাশনাল প্লেয়ার আমরা 2 জন হয়ে গেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা অর্জনের জন্য ভারোত্তোলনে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা ক্রীড়া অফিসার। বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জের ছেলেমেয়েরা ভালো করবে বলে আশাবাদী তিনি। ফুটবল ক্রিকেটের পাশাপাশি এমন কিছু ইভেন্টকে পৃষ্ঠপোষকতা করছি বা নজর দিচ্ছি যেখান থেকে খুব অল্প সময় আমরা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যেন সফল হতে পারি। কিশোরগঞ্জ জেলা ভারোত্তোলন অনেক দূর এগিয়ে গেছে। ভবিষ্যতে আশা করি যে এই আরো বেশি কিছু প্লেয়ার আমরা তৈরি করতে পারবো। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রাথমিকভাবে বাছাই করা 10 জন ছেলে ও 6 জন মেয়ে ভারোত্তোলন প্রশিক্ষণে অংশ নিচ্ছে। 18 ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্দেশনা না মানায় শিক্ষার্থীদের বের করে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 হল সিলগালা। খুলবে না 17 মের আগে। সব শিক্ষার্থী পাবেন করোনা টিকা। বাংলাদেশ বিমানের বহরে যোগ হচ্ছে আরও 2টি -8। কানাডা থেকে আজই দেশে আসছে একটি। 4 মার্চ যুক্ত হবে আরেকটি। আক্রান্ত হয়ে বুঝতে পারতাছি এগ্রিকালচারের সিদ্ধান্ত দেয় একটা, আমরা কৃষকরা
ওই সিদ্ধান্ত মানি না। একটা পোকা লাগলে সেই পোকাতে বিষ দিতেছি। দেশে ক্যান্সার আক্রান্তদের 3 ভাগের 1 ভাগই কৃষক। জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশক ও রাসায়নিক ব্যবহারই কারণ বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে নিষিদ্ধ বিটকয়েন কেনার তালিকায় ব্যবসায়ী রাজনীতিবিদদের নাম, আটক একজনের তথ্য। মালয়েশিয়া, যুক্তরাজ্য, দুবাই থেকে কিনে বিক্রি হয় দেশে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।